না তো আমি খুবই ভালো লাগছে আজকে যে আমারই আলমা মাতের যাকে বলে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি এবং সাধারণত আমার আশা হয় না, আমি যেখান থেকে একবার চলে যাই কম আশা হয় সেখানে। তো আজকে আসতে পেরে ভালো লাগছে। এর আগে একবার এসেছিলাম ডিসেম্বর মাসে, তো খুবই ভালো লাগছে। আর বাংলা বিভাগের সাথে সাধারণত ইংরেজি বিভাগের একটা বৈরিতা কেন যেন থাকে। তারা পাশাপাশি দুটো বিভাগ, দুজন সাহিত্যের বিভাগ, ভাষার বিভাগ, কিন্তু দেখা যায় যে বাংলা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে খুব একটা সৌহার্দ্য হয়তো থাকে, কিন্তু ইন্টারাকশন যাকে বলেন আপনারা, সেইটা কেমন যেন থাকে না। তো আমার সাথে অবশ্যই সেটা হয়নি। সাধারণত আমার সাথে বাংলা বিভাগের প্রচুর শিক্ষকের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আড্ডা হয়, তো এবং আমি তাতে অনেক উপকৃত হই। তো আজকে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এখানে, যে কিছু কথাবার্তা বলা আপনাদের সাথে এবং একটা সেমিনার নামক ব্যাপার আছে, তো আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই এটা গুরুগম্ভীর কিছু হবে না, এটা আশা করি। এবং আমি আমার নিজের অভিজ্ঞতার সাথে সাথে আমার যা দু একটা ধারণা হয়েছে অনুবাদের জগৎ সম্পর্কে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো সেখানে আমি কিছু বইপত্র এনেছি সঙ্গে একটু সহায়ক ব্যাপার হিসাবে, তো এগুলো দেখে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই আর কি, ঠিক আছে? তো অনুবাদ, আমি একটা জিনিস প্রথমে আপনাদের সামনে একটু পড়ি, সেটা একটু সেলফ গ্লোরিফিকেশন হবে, কিন্তু আমার মনে হয় যে অনুবাদ সম্পর্কে সবার যে আমাদের সাধারণ মানুষের তো বটেই, একাডেমিয়াতেও যে একটা এটা হলে বোধহয় ভালো। একাডেমিয়াতে যে একটা আধেকো আখির কোণে চাওয়া তাকানোর যে একটা ঐতিহ্য আছে, সেইটা বিবেচনা রেখে আমি একটা লেখা পড়ছি। এইটা পাওলো কোয়েলোর একটা লেখার অনুবাদ, ছোট্ট একটু, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না আশা করি। তো উনি সেখানে লিখছেন যে সারাটা সকাল আমার ব্যয় হলো এই কথা বোঝাতে, তিনি এক জায়গায় গিয়েছিলেন, যে জাদুঘর আর গির্জার চাইতে আমি বরং দেশটার অধিবাসীদের ব্যাপারেই বেশি আগ্রহী। উনি কোথাও গিয়েছিলেন, তো ওনারা তাকে জাদুঘর আর গির্জায় নিতে চাচ্ছিল। কাজেই আমরা যদি বাজারে যাই তাহলেই আসলে কাজের কাজ হয়। তারা আমাকে বলে আজ সরকারি ছুটির দিন, তাই বাজার বন্ধ। তাহলে কোথায় যাচ্ছি আমরা? একটা গির্জায়। আমি জানতাম। তারপর ওরা বলছে, আজ আমরা এমন একজন সন্তকে স্মরণ করছি যিনি আমাদের কাছে এবং নিঃসন্দেহে তোমার কাছেও খুব গুরুত্বপূর্ণ। সেই সন্তেরই সমাধিস্থলে যাব আমরা। কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না, বরং মাঝে মাঝে আমরা যে আমাদের লেখকদেরও অবাক করে দিতে পারি সেটা মেনে নাও। কতক্ষণ লাগবে ওখানে পৌঁছাতে? 20 মিনিট। 20 মিনিট একটা আদর্শ উত্তর। আমি জানি আসলে তার চাইতে ঢের বেশি সময় লাগবে ওখানে পৌঁছাতে। অবশ্য এখন পর্যন্ত ওরা আমার সব অনিচ্ছার মূল্য দিয়েছে, কাজেই এই একটা ব্যাপারে আমার ছাড় দেওয়াই উচিত। রোববারের এই সকালে আমি আছি আর্মেনিয়ার ইয়েরিভানে। নিমরাজি ভঙ্গিতে গাড়িতে উঠি আমি। দূরে বরফাবৃত পর্বত আরারাত দেখা যাচ্ছে। চারপাশের গ্রামাঞ্চলের দিকে তাকাই। এই ধাতব বাক্সের ভেতরে আটকে না থেকে ওখানে হেঁটে বেড়াতে পারলেই ভালো লাগতো আমার। আমি যাদের অতিথি তারা আমার সঙ্গে যথেষ্ট সৌজন্যমূলক আচরণ করেছেন, কিন্তু আমার মনটাই বিক্ষিপ্ত হয়ে আছে। নির্লিপ্তভাবে আমি এই ট্যুরিস্ট প্রোগ্রামটা শুয়ে যাচ্ছি। শেষমেশ তারা কথাবার্তা চালাবার চেষ্টা ছেড়ে দিল এবং গাড়ি নীরবে এগিয়ে চলল। 50 মিনিট পরে, কি বলিনি 20 মিনিট লাগবে না, আরও বেশি লাগবে, ছোট্ট একটা শহরে পৌঁছাই আমরা। তারপর এগোই গির্জাটার দিকে। সেখানে প্রচুর লোকের সমাগম। লক্ষ্য করি সবাই স্যুট টাই পরে আছে। সন্দেহ নেই অত্যন্ত লৌকিক একটা অনুষ্ঠান এটা। টি শার্ট আর জিন্স পরা অবস্থায় নিজেকে বড্ড হাস্যাস্পদ মনে হচ্ছে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। রাইটার্স ইউনিয়ন বা লেখক সংঘের লোকজন সেখানে আমার জন্য অপেক্ষা করছিলেন। একটা ফুল আমার হাতে তারা তুলে দেন এবং অংশ নেওয়া লোকজনের ভিড় ঠেলে সামনে নিয়ে চলেন তারা আমাকে।
আমরা বেদির নিচের কয়েকটা ধাপ নেমে আসি। একটা সমাধির সামনে নিজেকে আবিষ্কার করি। আমি উপলব্ধি করি সন্তকে নিশ্চয়ই এখানে কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমার ফুলটা সমাধিতে রাখার আগে আমি জানতে চাই ঠিক কার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। উত্তর পাই পবিত্র অনুবাদকের প্রতি। পবিত্র অনুবাদক, আমার চোখ জলে ভরে ওঠে। আজ 2004 সালের 4 অক্টোবর। শহরটির নাম ওশাকান এবং আমার জানা মতে আর্মেনিয়াই পৃথিবীর একমাত্র স্থান যা পবিত্র অনুবাদক সন্ত মেসরাবের দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে এবং যেখানে তারা দিনটিকে বেশ জাঁকজমকের সঙ্গে পালন করে। আর্মেনিয়ার বর্ণমালা তৈরির পাশাপাশি উনি ব্র্যাকেটে বলছেন যে আর্মেনীয় ভাষাটি তার আগেও বিদ্যমান ছিল, তবে কেবল মৌখিকভাবে। তো আর্মেনীয় বর্ণমালা তৈরির পাশাপাশি সে সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো অনুবাদে নিজেকে উৎসর্গ করেছিলেন সন্ত মেসরব। সেসব গ্রন্থ ছিল গ্রিক, পার্সিক ও সিরিলিক ভাষায় রচিত। তিনি ও তার শিষ্যগণ বাইবেল এবং সে সময়ের বেশ কিছু ক্লাসিক অনুবাদের বিশাল কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। সেই সময় থেকেই তার সংস্কৃতি নতুন পরিচয় লাভ করে, যা আজ পর্যন্ত আছে। মানুষ উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়ায় ঈশ্বর ব্যাবেলের বুরুজটি ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা ব্যাবেলের গল্পটা জানেন মনে হয়, তো বাইবেলের। এবং প্রত্যেকেই তখন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল। অবশ্য তার অসীম করুণায় তিনি সেসব মানুষও সৃষ্টি করেছেন যাতে ফাঁকটুকুর মধ্যে সেতু বন্ধন রচনা করা যায়, কথোপকথন সম্ভব হয় মানুষের চিন্তার বিস্তার ঘটানো। একটি ভিনদেশি বই খুললে যার নাম খেয়াল করার কষ্টটুকুই আমরা করতে চাই না, সেই ব্যক্তিটি হলেন অনুবাদক। তো একটু সেলফ গ্লোরিফিকেশন হয়ে গেল, কিন্তু আসলে ঘটনা কিন্তু সত্যি। আপনি দেখবেন যে একটা অনুবাদের বই যদি আপনি খোলেন, লেখকের নাম আপনি পড়ে যাবেন, তারপর বইটা পড়বেন, তারপর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এটা কে অনুবাদ করেছে, আপনি কিন্তু বলতে পারবেন না। এটা কিন্তু প্রায় হয়। তো এসব না জেনেই আসলে আমি এই অনুবাদের জগতে প্রবেশ করেছিলাম, আজ থেকে ধরুন 33-34 বছর বা এরকম সময়ের আগে আর কি। তো সেটা হচ্ছে যে তার কারণ হলো যে তখন আমার চারপাশে বা আমি এক্সপোজ হয়েছিলাম কিছু অনুবাদের বইপত্র দিয়ে। সেবার প্রকাশনী ছিল তখন, তারপরে প্রগতি প্রকাশনীর কথা আপনারা জানেন, অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নে সেই যে একটা প্রকাশনা সংস্থা তৈরি হয়েছিল, মানে রুশ ভাষার নানান ধরনের বইপত্র অনুবাদ করার। তো সেসব বইপত্র এখানে অঢেল আসতো। তো সেসব বই এবং সেবা প্রকাশনীর বইপত্র যখন আমার কাছে আসা শুরু করলো বা আমি সেগুলো দেখতে থাকলাম, তখন যেটা হয় আর কি সাধারণত, যে একটা বাচ্চা কি করে, একটা বাচ্চা যখন তার পরিবারে তার বাবা মাকে যা করতে দেখে সে কিন্তু তাই করে, বা সে যেসব জিনিস তার কাছের লোকজনকে দেখতে দেখে, মানে তার বাবার যে পেশাটা হয় সে সেই পেশার প্রতি আগ্রহী হয়। তিনি যদি রাজমিস্ত্রি হন, দেখা যায় বাচ্চাটা সেই রাজমিস্ত্রির কাজে বাবাকে সাহায্য করছে হয়তো, এবং তার ওই কাজের প্রতি আকৃষ্ট হচ্ছে। শিল্পী হলে সেই শিল্প তাকে আকৃষ্ট করে। তো আমার পরিবারে সেই অর্থে কোনো অনুবাদক ছিলেন না অবশ্যই। আমি ক্ষমা প্রার্থী, আমার মুখ মানে গলা শুকিয়ে যায় এত লোকজন দেখলে, তো তাদের সাথে কথা বলতে এই জন্য পানিটা রাখ। তো এখন আমি তখন যদিও তারা ছিলেন না কোনো অনুবাদক, সেই অর্থে কোনো পাঠক ওইভাবে কিন্তু ছিল না। হ্যাঁ, এটা একটা আশ্চর্য ঘটনা। কিন্তু আপনি দেখবেন যে আপনাদের পরিবারে আপনি পড়ছেন কিন্তু আপনার চারপাশে কেউ পড়ছে না, এরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। তো আমি কেন যেন পড়তে শুরু করলাম। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, তাহলে আমি হয়তো এরকম 2-1টা কাজ করতে পারি, অনুবাদ করতে পারি হয়তো। আমি যদি সেই অর্থে তথাকথিত, আপনারা জানেন যে মৌলিক লেখা বলে একটা জিনিস আছে। আমাকে লোকজন প্রায় জিজ্ঞেস করে আপনি মৌলিক লেখা কবে লিখবেন। তো আমি তখন খুব অস্বস্তিতে পড়ে যাই, কারণ এই মৌলিক লেখা বলতে ঠিক কী বোঝায়। ওনারা আসলে বলতে চান যে আপনি অনুবাদ কখন ছেড়ে নিজের লেখা লিখবেন। তো যাই হোক, তো তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু অনুবাদ করার চেষ্টা করি।
তো সেই তখন, এবং যেহেতু এই ধরনের বইগুলো বিশেষ করে সেবা প্রকাশনীর বইগুলো একটু গোয়েন্দা কাহিনী থাকে, একটু রহস্য কাহিনী থাকে, এগুলোর প্রতি মানুষের একটা আকর্ষণ প্রবল থাকে। তো আমার মনে হলো যে সেই ধরনের কোনো কাজ, সেই ধরনের কোনো লেখা, যেমন স্যার আর্থার কোনান ডয়েলের কোনো লেখা বা এস.জি. ওয়েলসের কোনো লেখা, সেগুলো একটু অনুবাদ করা যায় কি না, এবং সেগুলো প্রকাশেরও জায়গা ছিল। আমার মানে আপনারা হয়তো রহস্য পত্রিকাটার নাম শুনেছেন, কেউ কেউ হয়তো পড়েওছেন, এখন সেটার মান কেমন ঠিক জানি না, অনেকদিন পড়া হয় না। তো সেই রহস্য পত্রিকায় মনে হলো যে একটা লেখা আসলে রহস্য পত্রিকায় পাঠালে কেমন হয়। তো অনুবাদের একটা আছে, মানে অনুবাদেরই একটা রূপ আছে, সেটাকে বলে হচ্ছে আপনারা জানেন অ্যাডাপ্টেশন আছে, যে আপনি ঠিক ওই আক্ষরিকভাবে অনুবাদটা না করে বা ভাবানুবাদটা না করে আপনি এমন একভাবে ওই লেখাটাই লিখলেন যাতে করে সেখানে ওই বিদেশি পটভূমিটাকে আপনি বাংলায় আপনার চেনা পটভূমিতে চেনা মানুষের নামে এইভাবে আপনি করলেন। তো সেরকম একটা কাহিনী আমি সেখানে পাঠিয়ে দিলাম সাহস করে। তারও আগে অবশ্য কিছু কাজ করেছিলাম, সেগুলো ঠিক মানে মানসম্পন্ন হয়নি বলে আর আমার পাঠাইনি, ভরসা হয়নি। তো দেখা গেল যে সেই অ্যাডাপ্টেশনটা তারা ছাপলেন। সেটা হচ্ছে আজকে থেকে কত বছর, 34 বছর হবে, 1987 সালের ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল সেটা। এবং আরও মজার ব্যাপার হলো, সেই লেখাটার জন্য তারা 87 সালে আমাকে 1000 টাকা দিয়েছিলেন। 1000 টাকা। এখনকার কোনো লেখক আপনি লিখে 1000 টাকা পাওয়া আপনার কাছে মনে হবে ঈদের মানে বোনাসের মতো মনে হবে, কিন্তু সেই 87 সালে সোনার দাম কত ছিল তখন, স্বর্ণের ভরি কত ছিল খেয়াল করে দেখবেন যে 87 সালে তখন আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হব মানে তখনও ভর্তি হইনি আমি। আমাদের ক্লাস শুরু হয়েছিল 87 সালের 11ই জুলাই। তো ফেব্রুয়ারি মাসে যখন ছাপা হলো, আমার তো মনে হলো যে আমি হাতে চাঁদ পেয়েছি। তো সেই বছরই কয়েকটা লেখা আমি পাঠালাম, ওই 1000 টাকার টানে ঠিক না, মানে আরও কিছু কাজ আমার জমা ছিল। তো সেই এবং তারপরে মনে হলো আচ্ছা আরেকটু মানে মানুষকে বসতে দিলে সে নাকি শুতে চায়। তো তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বই কেন নয়। আর সেবা প্রকাশনীর একটা তখন অরা ছিল, একটা সম্মান ছিল, একটা প্রভাব ছিল আর কি। আপনারা এখন হয়তো সেটা বুঝতে পারবেন না, কিন্তু আমাদের সময় যখন এই ফেসবুক নাই, যখন এসব টুইটার নাই, সামাজিক মাধ্যম নাই যোগাযোগের, যখন পিটিভি বলতে একটাই চ্যানেল এবং এত চ্যানেল নাই ইত্যাদি ওটিটি নাই ইত্যাদি এগুলো নাই যখন, তো তখন সেবা প্রকাশনী যে আমাদের জন্য কী উপকার করেছিল, কি একটা দরজা খুলে দিয়েছিল, সেটা এখন কল্পনা করা খুব মুশকিল। তো ফলে সেবা প্রকাশনীতে রহস্য পত্রিকায় যখন একটা ছাড়পত্র পাওয়া গেল, তখন মনে হলো যে আচ্ছা ওয়াই নট আ বুক ফ্রম সেবা প্রকাশনী। তখন আমার মনে আছে খুব ভয় নিয়ে একদিন একটা ফোন করেছিলাম কাজী আনোয়ার হোসেনকে, যে আমি একটা বই প্রকাশ করতে চাই। কী বই? আমি খেয়াল করেছিলাম যে শার্লক হোমসের যে 4টা উপন্যাস আছে তার মধ্যে দুটো তখনও অনুদিত হয়নি সেবার প্রকাশনী থেকে। তাই আমি বললাম যে আমি দ্য সাইন অফ 4টা অনুবাদ করতে চাই। তো তখন ওনারা বললেন যে ঠিক আছে, তাহলে আপনি একটা চ্যাপ্টার অনুবাদ করে জমা দিন আমাদের কাছে। তো তখন সেই একটা চ্যাপ্টার অনুবাদ করে আমি জমা দিলাম এবং সৌভাগ্যক্রমে তিনি সেটা অনুমোদন করলেন এবং পরে সেটা 88 সালের 16ই ফেব্রুয়ারি ছাপা হলো। 88 সালের 16ই ফেব্রুয়ারি। বইমেলা চলছে তখন অবশ্য। আমি ভাবলাম যে আমার বই বোধহয় বইমেলাতেও থাকবে, দেখি যে না, সেবার প্রকাশনীর বই সেই অর্থে কোনো বই মানে কোনো প্রকাশক সেবার প্রকাশনীর স্টল তখন ছিল না বোধহয়, আমি ঠিক নিশ্চিত নই, বা থাকলেও আমার যারা বন্ধুবান্ধব বা আমার শিক্ষক তাদেরকে সেই বইটা বা তারা চোখে নজরে পড়েনি। এবং এখানে আর একটা মজার ব্যাপার আছে, এখানে একটা অর্থের ব্যাপার আছে, সেটা আমি বলি আপনাদেরকে। এখন মানে এটা খুবই একটা মানে ঐতিহাসিক ঘটনা বলেই মনে হয় আমার কাছে এবং খুবই আশ্চর্যজনক। তারা আমাকে বললেন কি আপনি ঠিক 1 মাস পরে আসবেন। কেন আসবো? বলে আপনার রয়্যালটি নেওয়ার জন্য। মানে 16ই ফেব্রুয়ারি, তো আমি ঠিক 16-17 মার্চের দিকে সেখানে গেলাম। 16ই মার্চ বা 17ই মার্চ দেখি যে তারা একটা বিল লিখেছেন, সেখানে টাকার অঙ্ক হচ্ছে 5,600 কত টাকা যেন, 5,000 সামথিং, 600 সামথিং। এখনও একটা বই, এই যে আমার একটা বই আছে অনুবাদ করেছিলাম, বা অনুবাদ মানে বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করে গ্রন্থনা করে, সেটার নাম হচ্ছে কার্ল মার্কসের জীবনী।
তো কেন দুঃসাহসটা করেছিলাম জানি না। তো সেই কার্ল মার্কসের জীবনীটা এই কয়েক বছর আগে বেরিয়েছিল, আমি বোধহয় এখন পর্যন্ত 7,000 টাকার বেশি পাই নাই, 7,000 টাকা। আর ওরা তখন আমাকে, আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে সেবা প্রকাশনীর একটা বড় ভূমিকার কথা আমরা বলবো পরে, সেবা প্রকাশনীর কথাটা আসবে আরও পরে। তো কিন্তু তারা যে একটা অসাধারণ সংস্কৃতি তৈরি করেছিল, শুধু বই প্রকাশের না, এবং এই যে লেখককে সম্মান করে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেইটা একটা অসাধারণ ব্যাপার বাংলাদেশের জন্য আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো সেই সেবা প্রকাশনী থেকে বইটা পাওয়ার পরে, বইটা প্রকাশিত হওয়ার পরে আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনি 5,600 টাকার সংখ্যা পেয়ে গেলেন, তার মানে এরপর থেকে নিশ্চয়ই আপনার এরপর থেকে আপনি খালি বই বের করতেই থাকলেন সেবা প্রকাশনী থেকে। আসলে কিন্তু তা না। দেখা গেল যে না, তখন আমি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি, এবং জাহাঙ্গীরনগর যখন পড়াশোনা শেষ হয়ে গেল, তখন 1992 সালের সেপ্টেম্বর মাসে ওখান থেকে আর একটা বই বেরোলো। এই 4 বছরে আর একটাই মাত্র বই বেরিয়েছিল সেবা প্রকাশনী থেকে, সেটা হচ্ছে ফাউন্ডেশন নামে একটা বই, আইজাক আসিমভের একটা সায়েন্স ফিকশনের ট্রিলজির প্রথম খণ্ড। অসাধারণ একটা কাহিনী। তো এই হচ্ছে আমার অনুবাদ জগতে আসার কারণ, আসার একটা প্রারম্ভিক একটা চেহারা। এর মাঝখানে বিভিন্ন জায়গায় রহস্য পত্রিকাতে কিছু লেখা ছাপা হয়েছিল, কিন্তু এরপরে দেখা গেল যে আমি আর সেবা প্রকাশনীতে বই অনুবাদ করার আগ্রহ পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার একটা কারণ হচ্ছে যে সেবা প্রকাশনীর বইয়ের সাথে আপনাদের যাদের পরিচয় আছে তারা একটা জিনিস খেয়াল করবেন, যে সেবা প্রকাশনীর উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ পাঠককে, ছাত্রছাত্রীকে সহজ ভাষায় বিভিন্ন ধরনের বইয়ের সাথে পরিচিত করিয়ে দেওয়া, অনুবাদের মাধ্যমে। তাতে করে যেটা হয় সেটা হচ্ছে যে একজন লেখকের বই, ধরুন আর্নেস্ট হেমিংওয়ের বই বা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বই বা আপনার ফকনারের বই বা যে কোনো লেখকের বইকেই তারা, অনুবাদকরা যেটা করেন, যেহেতু তাদের টার্গেট হচ্ছে, তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ পাঠক এবং ছাত্রছাত্রী এবং সাধারণ পাঠক, সেহেতু তারা করেন কি, যে এইটাকে খুব সহজ সরল ভাষায় এটা অনুবাদ করে ফেলেন এবং খুবই চমৎকার বাক্যে, নির্ভুল বাক্যে, নির্ভুল বানানে, নির্ভুল উচ্চারণে, বিদেশি শব্দের উচ্চারণগুলো তারা কিন্তু সেই তখন থেকেই খুবই যত্নবান ছিলেন যে সেই উচ্চারণগুলো যেন ঠিকঠাক মতো হয়। যেমন ধরুন আমরা বলি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিন, তাই না? কিন্তু ইংরেজি উচ্চারণে সেটা কিন্তু এঞ্জিন। হ্যাঁ, বা ধরেন অটোমোবাইল আমরা বলি খুব সহজেই, কিন্তু সঠিক উচ্চারণটা হচ্ছে অটোমোবিল। তো এখন ওনাদের বইয়ে দেখবেন যে তারা এবং এই জিনিসগুলো খুব মেনটেন করছেন, যে তারা এই উচ্চারণটা যেন ঠিক থাকে, বাংলা বাক্যগুলো যেন ঠিক থাকে এবং বানানটা যেন ঠিক থাকে। এই বানানের ব্যাপারে তো এখন কী যে বলবো, এগুলো না বলাই ভালো, কিন্তু তখন থেকেই তারা এই ব্যাপারে খুব সচেতন ছিলেন, এখনও আছেন। এবং আমি তখন সেখানে গিয়ে দেখেছিলাম যে দুজন ভদ্রলোক প্রুফ দেখছেন। কীভাবে দেখছেন? একজন পড়ে যাচ্ছেন, একেবারে দাড়ি কমা সহ আরেকজন মেলাচ্ছেন। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ে বলছি, একটা রিসার্চ সেন্টার আছে, একটা প্রেস আছে, সেখানে দুজন প্রুফ রিডার নাই। তো যাই হোক, তো এখন এই রকম একটা সংস্কৃতি তারা তৈরি করেছিলেন এবং নির্দিষ্ট সময়ে যে তারা লেখকের অর্থটা তাকে দিয়ে দিতে কোনো ধরনের দেন দরবারের কোনো ব্যাপার ছিল না। এবং ওই বইটা, একটা বই যে বললাম না আমি যে আপনাদেরকে, যে আমার বইটা মার্চ মাসে গিয়ে তারা বললেন যে ঠিক আছে আসেন, আপনার টাকাটা নিয়ে যান, এবং তারপর প্রতি 3 মাস অন্তর ওই বইটার যে বিক্রি হয়েছে তার একটা রয়্যালটি হিসেবে তারা খুব কম দিতেন। তারা দিতেন হচ্ছে 7% একটা রয়্যালটি, কিন্তু বইটা আবার ছাপা হতো 5,000 কপি। সাইনোফর ছাপা হয়েছিল 5,000 কপি। 5,000 কপি এই মুহূর্তে বাংলাদেশে বাংলা একাডেমির ডিকশনারি ছাড়া সম্ভবত আর কোনো বই ছাপা হয় বলে আমার অন্তত জানা নাই। তো এই সংস্কৃতিটা তারা তৈরি করেছিলেন। তো আমি যে কারণে সেখান থেকে সরে আসতে বাধ্য হলাম, সেটা আমি দেখলাম যে আমার এই জাহাঙ্গীরনগরে পঠন পাঠনের সুযোগে, ইংরেজি সাহিত্য নিয়ে পাঠ করার সুযোগে এবং অনুবাদ নিয়ে যেহেতু কাজ করছিলাম, দেখলাম যে আমি এই যে বইগুলো অনুবাদ করতে চাইছি সেই বইগুলো শুধু একটা স্কেলিটন হিসেবে, একটা কঙ্কাল হিসেবে গল্পগুলোর
যদি আমি কাহিনী মানে জাস্ট কাহিনীটা বলে দিই সহজ সরল ভাষায়, তাহলে হয়তো পাঠক উপকৃত হন, মানে সাধারণ পাঠক উপকৃত হন, কিন্তু আমার অনুবাদক সত্তাটা ঠিক মানে সেখানে পরিতৃপ্তি পায় না। কারণ আমি চাই যে একজন লেখকের শুধু গল্পের কাহিনীটাই নয়, মানে বইয়ের উপন্যাসের কাহিনীটাই নয়, তার শৈলীটাকেও যতদূর পারা যায় একজন পাঠকের সামনে উপস্থাপন করতে। এখন ধরুন 100 Years of Solitude, আমি তো স্প্যানিশ জানি না, আমি ইংরেজি থেকেই করেছিলাম, গ্রেগরি রাবাসের অসাধারণ ইংরেজি থেকে। তো সেখানে যে প্রথম বাক্যটা লেখা আছে ইংরেজিতে, many years later as he faced the firing squad, Colonel Aureliano Buendia was to remember the distant afternoon when his father took him to discover ice. Many years later, comma, as he faced the firing squad, comma, Colonel Aureliano Buendia was to remember that distant afternoon when his father took him to discover ice. মানে প্রায় 3 লাইনের একটা বাক্য। হ্যাঁ, এরকম বাক্য ওই উপন্যাসটায় আরও অনেক আছে, একটা তো প্রায় 67 লাইনের বাক্য আছে। তো এখন এই বাক্যটা যদি আমি অনুবাদ করি এবং সেবা প্রকাশনীর ধরনে অনুবাদ করি, তাহলে কীরকম হতে পারে যে সে অনেক দিন আগের কথা, পরের কথা বা অনেক দিন পরের কথা, কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া একটি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে গেল এক দূর বিকেলের কথা। সেই বিকেলে তার বাবা তাকে নিয়ে বরফ আবিষ্কার করেছিল বা তাকে নিয়ে বরফ আবিষ্কার করতে গিয়েছিল। এই যে 4টা বাক্যে আমি একটা বাক্য ভেঙে করলাম, এতে আমার ধারণা হয়েছিল, আমি বলছি যে আমার ধারণা হয়েছিল, এটা অন্য অনুবাদকের ধারণা নাও হতে পারে। হ্যাঁ, তো এতে করে আমার মনে হচ্ছে যে এই যে বড় সেন্টেন্সটা, প্রথম যে বাক্যটা, এটা পৃথিবীর একটা খুব মানে উপন্যাসের ইতিহাসে একটা খুব বিখ্যাত বাক্য। তো এই বাক্যটার অভিঘাতটাই নষ্ট হয়ে যায়। আপনারা মানে সাহিত্যের ছাত্রছাত্রী আপনারা জানেন যে এই অভিঘাতটা ওই মেনি ইয়ার্স লেটার অ্যাজ ই ফেস দ্য ফায়ারিং স্কোয়াড বলে পুরোটা when he discover মানে টু ডিসকভার আইস, এই পুরো বাক্যটার যে অভিঘাত, এইটাই নষ্ট হয়ে যায় যদি আমি 4টা বাক্যে ওই একটা বাক্য প্রকাশ করি। কিন্তু সেবা প্রকাশনী তো ওরকম বাক্য অ্যালাউ করবে না, এবং এরকম ধরনের। এবং আরও একটা কারণ হচ্ছে যে এই পুরো উপন্যাসটা যে প্রায় 400 বা 300 পৃষ্ঠার যে উপন্যাসটা, 350 পৃষ্ঠার যে উপন্যাসটা, সেটা মানে সম্পূর্ণভাবে কিন্তু তারা প্রকাশ করবে না। তো ফলে আমার যে মানে আমি যেটা চাই সেটা সেখানে পূরণ হবে না, এটা কেটে ছেটে অর্ধেক হয়ে যাবে বা তার চেয়ে ছোটো হয়ে যাবে। তো ফলে দেখা গেল যে আমি সেখান থেকে সরে আসলে, অথবা আপনি যদি তারিখরের কথাটা মনে করেন, যারা তারিখরটা পড়েছেন, দ্য পাম ওয়াইন ড্রিঙ্কার, ওটা লিখেছেন হচ্ছে নাইজেরিয়ান উপন্যাসিক এমস তুতুওলা। তো সেখানেও যে মানে সেটাকে অনেকে বলেছিলেন যে কাঁচা ইংরেজি, ভুল ইংরেজি ইত্যাদি ইত্যাদি, কারণ উনি নাইজেরিয়ার সাহিত্যিক এবং নাইজেরিয়ান ইংরেজিতে উনি লিখেছিলেন। তো সেই রকম ইংরেজিতে যেখানে মানে আমরা আমাদের প্রচলিত ইংরেজি বাক্যগুলো যেরকম হয় সেরকম না একেবারে, তো সেরকম যদি বাক্যে আমি লিখতাম, কিন্তু এগুলো সেবা প্রকাশনীতে বের হতো না। তো সেই কারণে আমি ধীরে ধীরে সরে আসলাম যে ওখান থেকে আর আপাতত আমি বই না করে, বরং আমি যে ধরনের কাজ করতে চাই তাতে হয়তো বাংলা ভাষার প্রতি, হ্যাঁ এইরকম এখন অনেকেই বলতে পারেন যে এরকম বড় বড় বাক্যে যদি আপনি বাক্যগুলো রাখেন তাহলে অধিকাংশ পাঠকের বুঝতে অসুবিধা হয়। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে আসলে, এখানে একটা চ্যালেঞ্জ আছে যে আমি বাংলা ভাষার যেসব সিনট্যাক্স আছে, বাংলা ভাষা তো আপনারা জানেন যে ইংরেজির আদলে তৈরি হয়ে গিয়েছিল, বাংলা গদ্য যেটা, তো সেইটা থেকে আমরা এখনকার যে, এবং বাংলা ভাষাটা সাধারণত দীর্ঘ বাক্য নেয় না, সাধারণত খুবই মানে কম লেখক আছেন যারা দীর্ঘ বাক্য ব্যবহার করেন বা করেছেন, কিন্তু সাধারণত দেখা যায় যে বাংলা ভাষাতে যেসব উপন্যাস আছে, আপনারা অবশ্যই কিছু ব্যতিক্রমের উদাহরণ দিতে পারবেন, সেটা আমি বলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ছোট ছোট বাক্য সাধারণত থাকে। তো এখন বাংলা ভাষার যে সিনট্যাক্স আর ইংরেজি ভাষার যে সিনট্যাক্স, এই দুটোর সাথে একটা সম্মিলন করে এবং বাংলা ভাষার সাথে যতটা কম বেইমানি করা যায়,
আপনারা জানেন তো যে ইতালিতে একটা কথা আছে, সেটাকে বলে হচ্ছে ট্রাদিত্তরে ট্রাদিত্তরে ট্রাদুত্তরে ট্রাদিত্তরে ট্রাদুত্তরে ট্রাদিত্তরে, মানে হচ্ছে ইংরেজিতে বললে হচ্ছে ট্রান্সলেটর ট্রেটার, অনুবাদক বিশ্বাসঘাতক। তো এখন এই প্রসঙ্গটা আমরা হয়তো পরে আসবো যদি আমার মনে থাকে, খেয়ে যদি না হারিয়ে ফেলি। তো এখন এই যে বেঈমানি, হ্যাঁ, আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন হায়াত মাহমুদ, তিনি আমারও শিক্ষক। তো তার একটা বই আছে, তার নাম হচ্ছে বেঈমান তর্জমা, আপনারা হয়তো কখনো দেখবেন। তো বেঈমান তর্জমা, বেঈমান কেন বলেছেন তার রেশটা কিন্তু এই যে এই ইটালীয় ভাষার এইটার মধ্যে আছে। এবং ওই যে প্রথমেই যেটা বলেছিলাম যে অনুবাদকে মানে আধেকো আখিরো কোণে দেখার এবং একটা দ্বিতীয় শ্রেণীর কাজ মনে করার একটা ঐতিহ্য, যেটা এখন হয়তো অনেকটাই সরে এসেছে সেই ঐতিহ্য থেকে। তো সেই ব্যাপারটা আছে, কিন্তু একাডেমিয়াতেও আছে। যারা অনুবাদ করেন তাদেরকে মনে হয় তার চেয়ে একটা ধরেন আপনি একটা ফুটনোট কণ্টকিত আর্টিকেল লিখলেন, সেটা কিন্তু অনেক গুরুত্ব পাবে। এবং যদি আপনি ইংরেজিতে লেখেন তাহলে তো তার গুরুত্বের কোনো সীমা পরিসীমা নাই, যত ভুলভালই হোক। হ্যাঁ, ইংরেজিতে আপনি যাই লেখেন মোটামুটি সবই কিন্তু খুবই সম্মানীয় এবং মর্যাদাপূর্ণ। হ্যাঁ, বাংলা ভাষা, বাংলার মর্যাদা সেখানে, বাংলা আপনি যতই ভালো লেখেন, আপনি একটা মোটা একটা বই লিখলেন আর ইংরেজি হয়তো 1.5 পাতার একটা আর্টিকেল লিখলেন, দেখা যাবে লোকজন হুমড়ি খেয়ে পড়বে সেই ইংরেজির দিকে। তো যাই হোক, অন্য প্রসঙ্গে আর না যাই। তো এখন এই ব্যাপারটা যখন ঘটতে থাকলো যে আমি আকৃষ্ট হচ্ছিলাম যে এই ধরনের লেখার সাথে এবং এই ধরনের লেখাকে বাংলাভাষীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কঠিন হতে পারে, হ্যাঁ, নিঃসঙ্গতার 100 বছরে অনুবাদ করতে প্রায় 5 বছর লেগেছিল, কিন্তু 5 বছরে যে আমি টানা কাজ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দ্যাট ওয়াজ নট দ্য কেস। আমার তখন আমি চট্টগ্রামে চলে গেছি শিক্ষকতা করার জন্য। তো ফলে কিন্তু সময়টা লেগেছিল। এবং এখনও দেখা যাচ্ছে যে একটা বাক্য আমার কাছে হয়তো মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না, আমার কাছে এখনও মনে হয় যে একটা বাক্য হয়তো ঠিকমতো অনুবাদ করতে পারিনি, সেগুলো প্রতি এডিশনে হয়তো চেঞ্জ করার চেষ্টা করি অল্প বিস্তর। তো এইরকম করে করে যেহেতু এই ধরনের লেখাগুলো আমি পৌঁছে দিতে চাই পাঠকের কাছে, এবং আমার স্পষ্ট মনে আছে, আমাকে বইমেলার সময় হঠাৎ করে একজন এসে আমার সাথে করমর্দন করলেন, বললেন যে শুভেচ্ছা, কি কঠিন বইয়ের অনুবাদক। মানে আমার বাসাতে বলেছে তোর বইগুলো তো পড়া যায় না কিছু, মানে এরকম বলেনি, যে তারা বলছে যে মানে আমার বইগুলোর মানে যে অনুবাদগুলো করি সেগুলো নাকি পড়া যায় না, এবং সবগুলো বই কঠিন বই। তো কিন্তু আমার দুর্ভাগ্য বলতে হবে যে এই কঠিন বইগুলোর প্রতি আমার দৃষ্টি সবার আগে আকৃষ্ট হয়। যেমন আরেকটা বই আপনারা নাম শুনেছেন, ইতালো ক্যালভিনোর ইনভিজিবল সিটিজ, অসাধারণ সুন্দর একটা বই, কিন্তু সেটাও এরকম একটা বাক্য ধরেন দেখা যাবে যে প্রায় 3-4 লাইনের বাক্য, একটা বাক্য। তো এইরকম একটা চ্যালেঞ্জ যখন অনুভব করলাম, এবং সেই চ্যালেঞ্জ মানে গ্রহণ করার যে অপরিসীম আনন্দ, ওই বাক্যগুলোকে বাংলাভাষীদের কাছে পরিবেশন করার, এবং ওই যে বললাম যে যতদূর কম সম্ভব বেইমানি করে, বাংলা ভাষার সাথে কম বেইমানি করে পরিবেশন করার একটা অদম্য লোভ আমার যেন পেয়ে বসলো আর কি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, অনুবাদ প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, সেটা আমি যেসব কথাবার্তা ভেবেছিলাম বলবো আগে পরে সেগুলো গুলিয়ে যাচ্ছে। আমি এখানে অনুবাদ প্রক্রিয়ার একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন অনুবাদ করেন 2 ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে ফিকশন, একটা নন ফিকশন, আর একটা হচ্ছে প্রেসক্রিপশন, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। সেটা আমি কী বলছি, সেটা হচ্ছে যে ধরুন আপনি ওই যে সেবা প্রকাশনীর মতো করে অনুবাদ করতে পারেন, এবং সেটা আমি কিন্তু গালমন্দ করছি না বা তাদের নিন্দাবন্ধ করছি না, এটা তাদের টার্গেট, এটা একটা মহৎ প্রচেষ্টা যে তারা সাধারণ পাঠকের কাছে পৌঁছাতে চান। এবং সব পাঠক কিন্তু এত মানে ওই শৈলীর প্রয়াসী নন, যে পাঠকের শৈলী কেমন, আমি কাহিনীটা জানতে চাই সহজ সরল ভাষায়। এবং এখানেই অনুবাদের 2টো প্রক্রিয়ার মধ্যে প্রসঙ্গটা এসে যায়। তার কারণ হচ্ছে কেউ মনে করেন যে একেবারে আক্ষরিক অনুবাদটাই সহি অনুবাদ, কেউ মনে করেন যে আক্ষরিক অনুবাদটাই সহি অনুবাদ, এবং কেউ মনে করেন যে না, আমার পাঠকরা হচ্ছে আমার মুখ্য, তাদের কাছে তারা যদি আমার বইগুলো পড়তে না পারেন, তারা যদি আমার লেখাটা না পড়তে পারেন, তাহলে আমার অনুবাদটা ঠিকমতো হলো না। এখানে ভ্লাদিমির নভকভ নামে একজন সাহিত্যিক
আছেন, আপনারা জানেন, তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি আপনাদেরকে বলছি, ইংরেজিতেই বলছি। উনি বলেছিলেন, দ্য ক্লামজিয়েস্ট লিটারাল ট্রান্সলেশন ইজ 1000 times more useful than the prettiest paraphrase. বুঝতে পেরেছেন তো, যে দ্য ক্লামজিয়েস্ট লিটারাল ট্রান্সলেশন, একেবারেই মানে পাতে দেওয়া যাচ্ছে না এরকম একটা আক্ষরিক অনুবাদও একেবারে খুবই সুন্দর, একেবারে তরতর করে পড়ে যাওয়া যায়, ঝরঝরে একটা অনুবাদের চাইতে অনেক অনেক গুণে ভালো। আবার অন্যরা এই মত মানতে রাজি না। হ্যাঁ, তো এখন আপনি কোন মতে লিখবেন, কোন মতে অনুবাদ করতেন? একটা সময় ছিল যে যখন লোকে প্রেসক্রাইব করতো, এখন কিন্তু প্রেসক্রিপশনের যুগ নাই, এখন হচ্ছে ডেসক্রিপশনের যুগ। যে মানে এই অনুবাদক এইভাবে অনুবাদ করেন, এই অনুবাদক বা এই লেখক এইভাবে লেখেন, ফলে আপনি বলতে কে ঠিক করবে এটা যে কোনটা ভালো কোনটা মন্দ? যে এখানে কি কোনো অথরিটি আছে, বাংলা একাডেমি আছে, বা কোনো একটা মানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে যারা বলে দেবে যে এইভাবে অনুবাদ করাটাই হচ্ছে সবচেয়ে ভালো? এটা পাঠকের উপর নির্ভর করে। বা একজন অনুবাদকের পড়াশোনা, একজন অনুবাদকের রুচি, একজন অনুবাদকের সেই সাথে অবশ্যই কাদের উদ্দেশ্যে তিনি অনুবাদটা করছেন সেটাও কিন্তু এই অনুবাদের উপরে মানে সেটার উপর একটা অনুবাদ নির্ভর করে। যদি আপনি মনে করেন যদি সেবা প্রকাশনী হয়, তাহলে তারা বলবে যে যেহেতু আমার পাঠক সাধারণ, যেহেতু আমার পাঠকেরা ছোট, মানে আমি ছাত্রছাত্রীদের জন্য লিখছি এবং সাধারণ পাঠকের জন্য লিখছি, সুতরাং তাদের কাছেও যে মেনি ইয়ার্স লেটার অ্যাজ ই ফেস দ্য ফায়ারিং স্কোয়াড পুরোটা যদি আমি যাই, তাহলে আমার উদ্দেশ্য ব্যর্থ হবে। ঠিক আছে, কিন্তু মুশকিল হয়েছে যে তাদের বলা উচিত ছিল যে এই বইটা কিন্তু আসলে একটা সংক্ষিপ্ত ভার্সন, কিন্তু সেটা তারা লেখে নাই, এবং এটা রিটোল্ড ভার্সন, পুনঃকথন। আপনি এখানে কিন্তু একটা বিপদ আছে। আমি যখন একটা মানে কিশোর বয়সের, তরুণ বয়সের শিশুর যখন হাতে একটা বই তুলে দেই, সে কিন্তু মনে করে যে এটাই কিন্তু পূর্ণাঙ্গ একটা বই। পরে বড় হয়ে যখন সে দেখে টেল অফ টু সিটিজ এত বড় বই, হ্যাঁ, বা ধরুন মানে 3 মাস্কেটিয়ার্স এত বড় বই, আলেকজান্ডার ডুমার ওই বই যখন দেখে যে কী বলে অন্যান্য যেসব বই আছে, হ্যাঁ, তো তখন যখন বড় বড় বই থাকে তখন সে একটা মানে প্যাসেজ টু ইন্ডিয়া, হ্যাঁ, তখন সে ঘাবড়ে যায়, বলে তাহলে আগেরটা কি পড়লাম আমি তাহলে। এবং যখন সে দেখে যে এখানে বাক্যগুলোও আর আগের মতো সহজ নাই, বাক্যগুলোও আর আগের মতো দীর্ঘ বাক্য, সব ছোট ছোট বাক্য নাই, তখন তার মনে হয় যে এটা বোধহয় খারাপ অনুবাদ, এটা বোধহয় একটা বাজে অনুবাদ, এটা অপাঠ্য, পড়া যাচ্ছে না। কারণ সে মানসিকভাবেই তৈরি হয়ে এসেছে এই ধরনের বই পড়ার জন্য। একটা সভ্য দেশে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য বই থাকে, রিটোল্ড ভার্সন থাকে, এবং সেখানে বাক্যগুলো ছোট করে দেওয়া হয়, কাহিনী সংক্ষিপ্ত করে দেওয়া হয়, কিন্তু পরে বড়দের জন্য পূর্ণাঙ্গ একটা এডিশনগুলো বের করা হয়। কিন্তু আমাদের এই পড়ার বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই সব বইয়ের ভালো, আমরা ইংরেজি বলতে একেবারে গদগদ না একেবারে, কিন্তু দেখুন আপনি বাংলাদেশে কটা বিশ্ববিখ্যাত ইংরেজি বইয়ের পূর্ণাঙ্গ অনুবাদ হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখবেন। ইংরেজি বলতে আমরা খুবই গদগদ, এটা ঠিক। ইংরেজি বললেই আমরা সারা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে নানান ইংরেজি ব্যানারের ছড়াছড়ি, বাস টাসে দেখবেন সব ইংরেজি, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তো ইংরেজি ছাড়া বাংলা লেখাই থাকে না। কিন্তু দেখা যায় যে একটা ইংরেজি মানে গদগদ হওয়া যত সহজ, কিন্তু ইংরেজি ভালো করে শেখা অনেক কঠিন। হ্যাঁ, মানে ওই পরিশ্রমটা আমরা দিতে চাই না। তো এখন যখন একজন পাঠক দেখেন যে একটা বইয়ের মধ্যে এরকম একটা বড় অনুবাদ পড়ছে, যে বাক্যগুলো দীর্ঘ এবং তার অভ্যাসের মধ্যে নাই, তখন তিনি ভাবেন যে এটা একটু সহজ হলে ভালো হতো। 100 Years of Solitude, বা ধরেন দ্য নেম অফ দ্য রোজ, বা দ্য ইনভিজিবল সিটিজ, এগুলো যদি সেবা প্রকাশনীর অনুবাদের মতো সহজ হতো, আমাদের জন্য পড়তে খুব সুবিধা হতো। কিন্তু তাহলে একজন পাঠক হিসাবে আপনি যে আসলে মিস করছেন সেটা হচ্ছে যে ওই লেখকের শৈলীটা আপনি মিস করে যাচ্ছেন। ওই লেখক যে ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, সেই ধরনের শব্দের ব্যবহার আপনি মিস করে যাচ্ছেন। হ্যাঁ, এবং পাঠক হিসাবে আপনি কিছুটা বঞ্চিতও হচ্ছেন। এটা ঠিক যে একই ভাষার সমস্ত কাউন্টারপার্ট ওয়ার্ড অন্য ভাষায় নাই,
হ্যাঁ, কিন্তু আপনি তো একজন পাঠক হিসেবে চাইবেন যে এই না হলে মনে হবে যে আপনি আচ্ছা আর্নেস্ট হেমিংওয়ে ছোটো ছোটো বাক্যে লেখেন, আপনি বলবেন যে ইয়েও ছোটো ছোটো বাক্যে লেখেন, মার্কেসও ছোটো ছোটো বাক্যে লেখেন, আর উম্বের্তো একো ছোটো ছোটো বাক্যে লেখেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন অন্য বিভাগের একজন আমাদের বন্ধু বলেছিল, আমি তো জানি তোরা কী পড়িস, কী পড়ি আমরা, এই পড়িস হ্যামলেট পড়িস, ইয়ে তো কে লিখেছে এগুলো? রামজিলাল লিখেছে। রামজিলাল কেন লিখবে? কারণ রামজিলাল হচ্ছে নোট বই লিখতেন, এবং এই রামজিলালই দেখা যায় হ্যামলেটের বইও রামজিলাল লেখা, আপনার ধরেন চসারের বইতেও রামজিলাল লেখা, সমস্ত বইয়ে রামজিলাল লেখা। তো বলে যে ওরা তো তোরা তো সব রামজিলালের বই পড়িস। তো এখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা হ্যানক্যাং যিনি নোবেল প্রাইজ পেলেন, তার আগে বুকার পেলেন, তিনিও ওই রকম দীর্ঘ ছোটো ছোটো বাক্য লেখেন, আর্নেস্ট হেমিংওয়ে ছোটো ছোটো বাক্য লেখেন, ফকনারও ছোটো ছোটো বাক্য লেখেন। ফলে আপনার কিন্তু একটা ভুল সাহিত্যের প্রতি একটা ভুল ধারণা হবে, এবং পাঠক হিসাবে আপনি পরিপক্ক জায়গাটাতে কিন্তু যাবেন না আসলে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমাদের ওগুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই নেই। আমরা আসলে ক্ষুণ্ণবৃত্তি নিয়ে চিন্তা করতে অভ্যস্ত, আমার জব হবে কি না সেটা নিয়ে আমরা আসলে চিন্তা করতে অভ্যস্ত, বিসিএসটা হবে কি না ইত্যাদি ইত্যাদি। কারণ হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছে যে এইগুলোর চিন্তা করা, একটা সুকুমার বৃত্তি নিয়ে চিন্তা করা, একটা এইসব জিনিস নিয়ে চিন্তা করার সময়টাই আমাদের কাছে এখন আর নাই। তো যাই হোক, তো এখন এই অনুবাদকটা এখন কিন্তু আপনি খেয়াল করবেন যে ওই যে বলছিলাম যে অনুবাদক খুবই দ্বিতীয় শ্রেণীর চোখে দেখায়। আপনি খেয়াল করবেন যে একটা অনুবাদের বই হাতে নিলে আপনি কিন্তু কাভারে তার অনুবাদকের নাম দেখতে পাবেন না। এবং ধরুন আমার ক্লাসে আমাকে পড়াতে হয় নানান ধরনের অনুবাদ, ইলিয়াড পড়াতে হয়, বা ধরুন অন্য কিছু পড়াতে হয়, মানে গ্রিক নাটক পড়াতে হয়, বা ল্যাটিন আমেরিকান সাহিত্যও পড়াতে হয়। তখন কিন্তু ছাত্রছাত্রীদের যখন ওরা কোনো নাম দেখে না অনুবাদক, ওরা হয়তো মনে করে, কেউ জানছে যে কোর্সটার নাম হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, গ্রিক ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, কিন্তু দেখা যায় যে ওরা মনে করে যে এইটা এটা যে অনেক সময় কোন ভাষা সেটাই ওরা অনেকে জানে না যদি না বলা হয়। এবং এইটা যে আসলে 100 Years of Solitude কি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস লিখেছেন? এটা তো উনি লেখেন নেই আসলে। যদি আপনি চুলচেরা বিশ্লেষণে যান, উনি লিখেছিলেন সিয়েন আনিওস দ্য সোলেদাদ। সিয়েন আনিওস দ্য সোলেদাদ লিখেছেন আসলে উনি, কিন্তু 100 Years of Solitude এইটা তো লিখেছেন আসলে মানে গ্রেগরি রাবাসা। তো পাঠক হিসেবে, অনুবাদক হিসেবে আমি তো আসলে ওইটা পড়ছি, 100 Years of Solitude পড়ছি। হ্যাঁ, ওই যে স্প্যানিশ ভাষার যে অনুষঙ্গ, ওই যে তার যে বাক্য, তার যে সিনট্যাক্স, তার তো অনেক কিছুই আমি মিস করে যাচ্ছি। কিন্তু আপনাকে এটা মানতে হবে, এ কারণ অনুবাদ হচ্ছে একটা আপোষ। আপনার পক্ষে কটা ভাষা জানা সম্ভব? যে আপনি একজন অনুবাদক যেরকম করে একটা ভাষা জানেন, বা একজন নেটিভ যেরকম করে ভাষা জানে, ওইভাবে কিন্তু আপনি আসলে একটা বই কটা বই পড়বেন আপনি? আপনার তো জীবনই চলে যাবে। তাহলে আপনি কটা বই পড়বেন? আপনার পক্ষে পড়া সম্ভব না। ফলে আপনাকে এটা মানতেই হবে যে আপনি আসলে মৌলিক কোট আনকোট মৌলিক লেখাটা পড়ছেন না। মৌলিক লেখাটা না পড়ে আপনি যে এই যে আপোষের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এই আপোষ আপনাকে মানতেই হবে। এই আপোষটা না মানলে আপনি এটা মানে করতে পারবেন, আস্বাদন করতে পারবেন না। এবং এই আপোষ এখানে যেমন আমাদেরকে বলা হয়, আমি আপনাদের একটা কথা বলি, মজার কথা, সেটা হচ্ছে যে অনুবাদ রাজ্যে একটা ফ্রেজ খুব প্রচলিত, লস্ট ইন ট্রান্সলেশন। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। লস্ট ইন ট্রান্সলেশন, অনুবাদক আসলে রবার্ট ফ্রস্ট বলেছিলেন যে কবিতা অনুবাদে যা হারিয়ে যায় সেটাই নাকি কবিতা। খালেদ ভাই ভালো বলতে পারবেন যে খালেদ ভাই কবি, তো তার কবিতা যখন অনুবাদ হয় তখন যেটা হারিয়ে যায় সেটাই খালেদ ভাইয়ের কবিতা। তো এখন আপনাদের একটা জিনিস খেয়াল করতে বলি, খালেদ ভাই হচ্ছেন কোট আনকোট যদি মৌলিক লেখক হন, তাহলে উনি যে অভিঘাত থেকে লেখেন, তিনি যে অভিজ্ঞতা থেকে লেখেন, তোরসার যে নানান ধরনের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে, উদ্বেলিত হয়ে, আনন্দিত হয়ে উনি যেসব ছড়া লেখেন, সেই আনন্দ, সেই আবেগ উনি 100% কি কখনো দিতে পারেন? অনেক সময় পারেন না, হয়তো কোনো সময় হয়তো পারেন, কোনো সময় হয়তো কিছু তার হারিয়ে যায়। উনি অনেক লেখক বলবেন যে আসলে আমি যা লিখতে চেয়েছি সেটা তো আসলে এখানে আসেনি।
অনেক লেখক বলবেন উপন্যাস লেখার সময় যে আসলে তখন যেন আমার কলমের উপর এক অদৃশ্য শক্তি ভর করে, কারা কারা যেন আমাকে কোথায় কোথায় নিয়ে যায়, কি আমি তৈরি করি। সেটার কথা যদি বাদও দিই, আমি যে অভিজ্ঞতা এবং অভিঘাতের কথা বলছি, সেটা কিন্তু আসলে পুরোপুরি কিন্তু সবার পক্ষে আনা সম্ভব হয় না। কিন্তু এই যে এই যে মৌলিক লেখার এই ক্রিয়েশনের সময় যে জিনিসটা হারিয়ে যায়, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত নই। তার কারণ হচ্ছে আমাদের কাছে সেরকম কোনো দালিলিক প্রমাণ নাই যে খালেদ ভাই কী লিখতে চেয়েছিলেন বা আরেকজন কবি কী লিখতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমাদেরকে কি উপহার দিয়েছেন। কিন্তু একজন অনুবাদক তো বমাল গ্রেফতার, কারণ একজন মানে যিনি দুটো ভাষাই জানেন, এখানে আছেন ইংরেজিটা আর এখানে আছে হয়তো বাংলাটা, উনি তখন এই বাংলা এবং ইংরেজি দেখে দেখে আপনাকে বলে দেবেন যে কোথায় কোথায় জিনিসপত্র হারিয়ে গেছে, লস্ট ইন ট্রান্সলেশন। তবে লস্ট ইন ট্রান্সলেশনের আরেকটা কথা হচ্ছে যে আপনি অনুবাদে মগ্ন হয়ে গেছেন। তো যাই হোক, তা আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে এই যে আমি যদি এই লস্ট ইন ক্রিয়েশনের দিকে মনোযোগটা না দেই, তাহলে আমার লস্ট ইন ট্রান্সলেশন নিয়ে এত এই যে নজরুলের গানের মতো মানে হারাই হারাই ভয়, হ্যাঁ, বক্ষে জড়ায়ে কাঁদি, তাহলে আমি মূল টেক্সটটাকে যতই আমি বক্ষে জড়ায়ে কাঁদি, আমি যেহেতু ভাষাটা জানি না, আমার পক্ষে কিন্তু সেই আপোষের মাধ্যমে আমাকে যেতে হবে এবং এই মেসরপের মতো অনুবাদকদের কাছেই আমাকে যেতে হবে, যারা এখন অবশ্য এআই এসেছে, আপনাদের ভরসাস্থল এআই এসেছে, মেশিন ট্রান্সলেশন এসেছে, সেটা নিয়ে একটু পরে কথা বলবো হয়তো। কিন্তু দেখা যাবে সেটাও এক ধরনের আপোষ, কারণ আপনি যে আমই খেতে চেয়ে আপনি আপনার আম সত্ত্বের মধ্যে আপনি আম পাবেন না আসলে, হ্যাঁ। তো ফলে আপনাকে এই আপোষটা মেনে নিতে হবে, এই মেনে নিয়ে আপনাকে নানান কর্মকাণ্ড করতে হবে। মেসরপের প্রসঙ্গটা আরেকবার একটু বলি, সেটা হচ্ছে যে এই যে মেসরপ এবং আরও কয়েকজন অনুবাদক যে কাজটা করেছিলেন, সেটা হচ্ছে যে কয়েকটা ভাষায় বর্ণমালাই ছিল না, ভাষাটা ছিল একেবারে বর্ণমালাই ছিল না। এই অনুবাদকরা দেখলেন যে তাহলে আমি যখন এখন অনুবাদ করতে যাই, তাহলে আমাকে এখন এইটার লিপি আবিষ্কার করতে হবে। তখন তারা বর্ণমালা আবিষ্কার করতে হবে। সেই কারণে তারা এই মেসরপের মতো আরও কয়েকজন অনুবাদক তখন সেই ভাষার বর্ণমালা আবিষ্কার করেছিলেন। এখানে একটা বই আপনাদের একটু দেখাই, আমি নাকি খালি বই দেখাই, ক্লাস তেমন একটা নিতে পারি না, কিন্তু সে ছাত্ররা বলে বা অনেকে যে এই যে একটা বই আছে ট্রান্সলেটার্স থ্রু হিস্ট্রি, এই বইটা আমার খুব প্রিয় একটা বই। এখানে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে ট্রান্সলেটার্স অ্যান্ড দ্য ইনভেনশন অফ অ্যালফাবেটস। এখানে কয়েকজন অনুবাদকের কথা বলা আছে, যারা ধরুন এই যে উলফিলা নামক একজন আছেন গথিক ভাষায়, একজন আছেন মেসরপ এবং আরও কয়েকজন আছেন যারা যে ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন সেই ভাষার বর্ণমালাটা আগে উদ্ভাবন করেছিলেন, তারপরে তারা সেই ভাষাতে অনুবাদ করেছিলেন। যে কারণে ওই যে আর্মেনিয়ায় যে একেবারে সরকারি মানে ছুটি ঘোষণা করেছিল যে এই মেসরপের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে, যেটার কথা পাওলো কোয়েলো তার একটা লেখায় লিখেছেন এবং আপনাদেরকে পড়ে শোনালাম, যে এই অনুবাদকরা তাদের কাছে এই জন্য স্মরণীয় যে তারা তাদেরকে অ্যালফাবেট দিয়েছেন, বর্ণমালা দিয়েছেন। শুধু বর্ণমালাই দেন নাই, বর্ণমালা দেওয়ার পরে তাদের ভাষায় তারা অনুবাদ করেছেন এবং তারপরেও দেখা যায় যে এই অনুবাদকে একটা দ্বিতীয় শ্রেণীর কাজ হিসেবে দেখা হয় এবং এখন ধীরে ধীরে অবস্থা পাল্টাচ্ছে। যেমন হ্যানকাং যিনি নোবেল প্রাইজ পেলেন, তার যে একজন অনুবাদক আছেন তার নাম হচ্ছে ডেবোরা স্মিথ। এই ভদ্রমহিলা যখন বুকার পেলেন হ্যানকাং, তখন দেখা গেল একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেটা কি, যে বুকার পুরস্কারের যে অর্থমূল্য তার অর্ধেক ভাগ করে দেওয়া হলো। এটা একটা অভাবিতপূর্ব ঘটনা, যে এই যে অর্থমূল্য ধরুন 50,000 ইউরো, এই 50,000 ইউরোর অর্ধেক পেয়ে গেলেন হচ্ছে অনুবাদক এবং লেখক কিন্তু আপত্তি করেন নাই।
লেখক আপত্তি করেন নাই হ্যানকাং, কারণ তিনি দেখেছেন যে এই অনুবাদকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করার, আমাকে স্থানচ্যুত করার, আমাকে কালোচ্যুত করার, আমাকে আন্তর্জাতিক করে ফেলার। সুতরাং তার প্রাপ্যটা তাকে দেয়া হোক, এবং তিনি সেটা দেয়া হয়েছিল। এবং আরেকটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে এখন ধীরে ধীরে এই অনুবাদকের নাম প্রচ্ছদে দেয়া হচ্ছে। অনেক সময় আপনি আগের বইগুলোতে যখন দেখবেন তখন দেখবেন যে ভেতরে খুবই ছোট করে পড়া যায় কি যায় না এমন করে অনুবাদকের নামটা আছে, বা কোনো কোনো বইয়ে হয়তো নাই একেবারে। এরকম কিছু কিছু বই আছে আপনি অনুবাদকের নামই খুঁজে পাবেন না। কিন্তু তাদের এবং ওই ডেবোরা স্মিথের অনুবাদে আরেকটা কাহিনী ঘটেছিল, যেই কাজটা করতেন মধ্যযুগের অনুবাদকরা। আমি শুধু এইটুকু বলছি আপনাদেরকে, যে দেখা গেছে যে ডেবোরা স্মিথ যেটা করেছিলেন, যে তিনি তার অনুবাদে এমন কিছু শব্দ, এমন কিছু এক্সপ্রেশন, এমন কিছু অভিব্যক্তি ঢুকিয়েছিলেন হ্যানকাংয়ের কোরীয় ভাষার অনুবাদটিতে, যে সেখানে মূল লেখাতে সেগুলো ছিল না। তিনি ব্যাখ্যামূলকভাবে ওই কথাগুলো ঢুকিয়েছিলেন, এবং তার কাছে মনে হয়েছিল যে এই জিনিসগুলো ঢুকালে, এই জিনিসগুলো যোগ করলে আমার অনুবাদটা বা হ্যানকাংয়ের বক্তব্যটা আরও প্রাঞ্জলভাবে প্রকাশিত হবে। এবং এটা নিয়ে একটা চরম বিতর্ক হয়েছিল এবং মামলাও হয়ে গিয়েছিল, যে এইটা করা যায় না। এটা আমি যে আগে বললাম যে প্রেসক্রিপশন দেয়া যায় না, যে কিন্তু তারপরেও কিছু কিছু লোক দিতে চান যে এইভাবে অনুবাদটা করা যাবে না। এখন এইটার জন্য কিন্তু কোনো আদালত নাই। তিনি হয়তো একটা কোনো আদালত নির্ধারণ করে দিতে পারে না যে আমি এই অনুবাদটা সহি কিনা বা সহি হবে কিনা। কিন্তু ডেবোরা স্মিথ বললেন যে না, আমি মনে করেছি যে এইভাবে করলে হ্যানকাংয়ের আমার যে টার্গেট রিডার তাদের কাছে এই অনুবাদটা যাবে, তাদের কাছে এই অনুবাদটা সহজবোধ্য হবে, সুতরাং আমি এটা করেছি। এবং মধ্যযুগেও দেখা যেত যে এই অনুবাদের যে প্র্যাকটিসটা, অনুবাদের যে চর্চাটা, সেখানে মৌলিক জিনিস বললে মধ্যযুগের লোকেরা ওই অর্থে কিন্তু আপনার অবাক হতো। আপনার যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র, আপনারা জানেন যে আলাওলকে আমরা একজন বড় সাহিত্যিক হিসেবে জানি। আলাওল আসলে কি? বড় সাহিত্যিক অবশ্যই, কিন্তু তিনি কিন্তু অনুবাদক মূলত। তবে সেই অনুবাদের মধ্যে তিনি প্রচুর স্বাধীনতা নিয়েছেন। তিনি একেবারে ওই যেটা বললাম লিটারাল ট্রান্সলেশন, যে একেবারে আক্ষরিক সেটা কিন্তু না, কিন্তু সেখানে তিনি যথেষ্ট স্বাধীনতা নিয়েছেন। এবং তারপরে ধরুন আপনার ফিটজেরাল্ড ওমর খৈয়ামের অনুবাদ করেছেন, ওমর খৈয়ামের অনুবাদ করেছেন। তো তিনি আসলে এখানে আচ্ছা এটা বলে নিই, তারপর বলছি। তো এখন সেই অনুবাদটা, তিনি কিন্তু অনুবাদক একজন, কিন্তু ফিটজেরাল্ড বললে কিন্তু আমরা কিন্তু বিবেচনা করে প্রথমে মাথায় আসে না যে তিনি অনুবাদক, তিনি একজন সাহিত্যিক। আলাওলকে সাহিত্যিক অভিধা দিতে আমাদের কারো কোনো কার্পণ্য কিন্তু হয় না। এমনকি যদি আমি শেক্সপিয়ারকেও ধরি, শেক্সপিয়ারেরও বেশিরভাগ লেখাই তো আসলে নানান কাহিনী থেকে নেয়, এবং সেখানে তার নানান ধরনের তিনি যোগ, বিয়োজক, সংযোগ ইত্যাদি করেছেন। শেক্সপিয়ারের কথাটা এখানে হয়তো অতটা প্রযোজ্য নয়, কিন্তু আমাদের আলাওলের কথাটা বা হয়তো আমাদের ফিটজেরাল্ডের কথাটা এখানে আসা খুবই যৌক্তিক, যে তারা কিন্তু মূলত অনুবাদক। এখন আলাওলকে আপনি ফেসবুক থাকলে আজকে হয়তো জিজ্ঞেস করতে পারতেন, ভাই আলাওল আপনি মৌলিক লেখাটা কবে লিখবেন বলেন না, আপনি তো খালি এরকম হয় অনুবাদ না হলে অ্যাডাপ্টেশন করেই যাচ্ছেন এবং নানান খ্যাতি পেয়েছেন, হয়তো বাংলা একাডেমি থাকলে বাংলা একাডেমি পুরস্কারও পেতেন, কিন্তু আপনি মৌলিক লেখাটা ভাই তো এখনও লিখলেন না আপনার। তো সুতরাং এই মৌলিক লেখার একটা তাগাদায়, যন্ত্রণায় আমাদের অনুবাদকদেরকে ভুগতে হয় যে কবে আমরা মৌলিক লিখব। এবং এই প্রসঙ্গে আপনাদের মনে করে দেই যে গ্রেগরি রাবার্সার একটা ইন্টারেস্টিং বই আছে, সেটার নাম হচ্ছে ইফ দিস বি ট্রিজন। এইটাই যদি বেইমানি হয়, উনি আসলে ওই বইতে বোঝাতে চাচ্ছেন যে আসলে অনুবাদটা কোনো ধরনের বেইমানি না। অনুবাদটা অনেকেই বলবেন অনুবাদ প্রসঙ্গ আসলেই সমস্ত নেগেটিভিটির কথা আসবে। ওই যে বললাম ট্রাদিতরে
তারপরে যে এখনকার সময় খুবই মানে যে ধরনের কথা বলা হয় যেটা এখন নিন্দনীয়, একসময় হয়তো খুবই লোকজন অনায়াসে বলে যেত, সেটা আর আমি আপাতত বলতে চাই না। তো মানে এক নারীর সাথে তুলনা দিয়ে কথাটা বলতো। তো এখন এই যে বেইমানি, হ্যাঁ, এই বেইমানিটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বেইমানি, হ্যাঁ। তো ফলে এই বেইমানি আমাদের হায়াত মাহমুদের বই পড়লে আপনারা দেখবেন যে কীভাবে এইরকম অনুবাদকরা, একজন লেখক যখন একটা ছড়া, একটা কবিতা সকালে লেখেন আর বিকালে লেখেন, একই অভিজ্ঞতা নিয়ে যখন একজন লেখক একটা লেখা লিখেন, আরেকজন লেখক আরেকটা লেখা লিখেন, আপনি দেখবেন যেটা খুবই উল্লেখযোগ্যভাবে আলাদা হয়ে যায়। তাহলে একজন অনুবাদকও যখন একটা অনুবাদ করেন, যখন একটা অনুবাদ করেন, সকালে একটা অনুবাদ করলেন, বিকালে ওই একই জিনিস অনুবাদ করেন, দেখবেন যে কনসিডারেবলি সেখানে আলাদা হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা উদ্ধৃতি পড়ব আপনাদেরকে, যে আমরা হয়তো অনুবাদের বিশেষ করে বাংলা অনুবাদ তো এখনও কোনো সম্মানের জায়গায় যায় নাই। কারণ হচ্ছে বাংলা অনুবাদটায় সেইভাবে আমরা চর্চা, অনেক অনুবাদ হয়েছে বাংলা অনুবাদের। যদি আপনি ইতিহাস দেখেন সেই মধ্যযুগ থেকে, হ্যাঁ, আপনারা যদি সেই দীনেশচন্দ্র সেনের সরল বাঙ্গালা সাহিত্যের ইতিহাস বইটা দেখেন, তখন দেখবেন 10ম চ্যাপ্টারটার নামই হচ্ছে যে অনুবাদের যুগ। আর আপনারা জানেন যে প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধই আছে, সেটার নাম হচ্ছে যে তর্জমার যুগ, হ্যাঁ। তো তখন থেকেই যে অনুবাদটা হয়ে আসছে, এবং এই অনুবাদটা তারপরেও এখনও কিন্তু একটা সম্মানজনক জায়গায় পৌঁছায় নাই, হ্যাঁ। সেইটা কেন পৌঁছায় নাই, সেটার মানে সমাজ বাস্তবতা অন্য রকম। তবে এই প্রসঙ্গে আবার ওই যে অনুবাদকদের যে খুবই ছোট নজরে দেখা হয়, সেটার একটু উদাহরণ ওখানে পাবেন আপনারা ওই বইটার মধ্যে, যে দীনেশচন্দ্র সেনের বইটার মধ্যে, যে ওখানে বলছেন যে যারা অনুবাদ করে তারাই শুধু পাপী না, যারা অনুবাদ করে তারাই শুধু ঘৃণিত না, যারা অনুবাদ করে তারাই শুধু অপরাধী না, যারা এটা পড়ে তারাও রৌরব নামক বিশেষ করে রামায়ণ যদি ধর্মগ্রন্থের অনুবাদ হয় তাহলেও তারা দোষী, তারাও রৌরব নামক নরকে যাবেন, এবং তাদের সাথে যারা সংস্রব রাখবেন তারাও এরকম মানে ঘৃণিত হবেন, একঘরে করে দেওয়া হবে। তো এখন এরকম একটা কাজের মাথায় নিয়ে অনুবাদকদের কাজ করতে হয়। কিন্তু তারপরেও টমাস মান একটা কথা বলেছেন অনুবাদকদের পক্ষে এবং খারাপ অনুবাদেরও পক্ষে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দাগটাক দিয়ে রেখেছিলাম, কোথায় যে গেছে আল্লাহ জানে। হ্যাঁ, তিনি বলেছিলেন একজন হাঙ্গেরীয় অনুবাদকের কাছে লেখা একটা চিঠিতে, I do not know a word of Russian, and the German translations in which as a young man I read the great Russian writers of the 19th century were very feeble. বাক্যটা আরেকবার পড়ি, বুঝতে সুবিধা হবে। আই ডু নট নো বলছেন কে? টমাস মান, জার্মান সাহিত্যের একজন খুবই বিখ্যাত লেখক, যার একটা বইয়ের নাম ডক্টর ফস্টাস। আমরা হয়তো জানি যে শুধু শেক্সপিয়ারই ফস্টাস লিখেছেন, কিন্তু আসলে টমাস মানেরও একটা বই আছে যেটার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। তো উনি বলছেন একজন হাঙ্গেরীয় অনুবাদককে যে আই ডু নট নো আ ওয়ার্ড অফ রাশিয়ান, and the German translations in which as a young man I read the great Russian writers of the 19th century were very feeble, দুর্বল। Nevertheless, তারপরেও I consider this reading among my greatest cultural experiences. If a man has substance, I do assure you, even in a bad translation a good deal remains. এমনকি একটা খারাপ, যদি সেই লেখাটা ভালো হয়
তাহলে একটা খারাপ ট্রান্সলেশনের মধ্যে অনেক কিছু রয়ে যায়। অ্যান্ড ভেরি ফিউ পিপল আর সো ফ্যামিলিয়ার উইথ আ ফরেন ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান গ্রাস্প every nuance of the original the way the native born do. একটা কথা আছে না, আপনারা জানেন যে খন্ডহার বাতাতি হয় ইমারত বুলন্দ থা, মানে হচ্ছে যে যদি একটা খুব সুন্দর সৌধ হয়, ভবন হয়, তাহলে সেটা যখন ভেঙে পড়ে, তখন যেটা ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ দেখেও বোঝা যায় যে এই ইমারতটা একসময় খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, খুবই চমৎকার ছিল। হ্যাঁ, তো এই মানে টমাস মানের এই কথাটা পড়ে আমার এই কথাটা মনে পড়ে গেল, যে যখন তিনি বলেন যে ইফ আ ম্যান হ্যাজ সাবস্টেন্স আই ডু অ্যাসিওর ইউ, ম্যানের জায়গায় আপনার উমেনও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, মানে উনি ট্রান্সলেশন বা কাজটার কথা বলছেন, আই ডু অ্যাসিওর ইউ ইভেন ইন আ ব্যাড ট্রান্সলেশন আ গুড ডিল রিমেইনস। আর আপনি ব্যাড ট্রান্সলেশন না পড়লে কীভাবে বুঝবেন যে কোনটা ভালো ট্রান্সলেশন? যখন আপনার ভালো ট্রান্সলেশন পড়বেন তখন আপনি তুলনা করতে পারবেন। কিন্তু টমাস মান বলতে চাচ্ছি যে একটা খারাপ ট্রান্সলেশনের মধ্যেও যদি লেখাটা ভালো হয়, মূল লেখাটা যদি ভালো হয়, তাহলে সেই লেখার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এবং যেটাকে তিনি বলছেন যে এই যে ফিবল আমি ট্রান্সলেশনগুলো পড়েছি, আই কনসিডার দিস রিডিং অ্যামাং মাই গ্রেটেস্ট কালচারাল এক্সপিরিয়েন্সেস। এবং আপনারা বাংলা সাহিত্যের শিক্ষার্থী, আপনারা জানেন যে বাংলা সাহিত্যটা তৈরি হয়েছিল এইভাবে, নানান অনুবাদ সেটাকে পুষ্টি সাধন করেছিল একেবারে গোড়া থেকে। তো এই অনুবাদগুলো যদি না হয়, এবং আপনি হয়তো ভাবেন যে এই লোক অনুবাদ করে এই জন্য একেবারে খালি ওয়াজ করতেছে একেবারে অনুবাদের মানে ইয়ে নিয়ে, কিন্তু আপনি দেখবেন যে মানে অক্টাভিও পাজের মতো নোবেল প্রাইজ উইনার ভদ্রলোকও বলেছেন যে আসলে প্রতিটা আটারেন্সই হচ্ছে এক ধরনের ট্রান্সলেশন। কেমন আমি বলি আপনাদেরকে, এমনকি আমি যে বাংলায় কথা বলছি না, আপনারা তো বাঙালি, আপনারা তো বাংলাভাষী, তো আপনারাও কিন্তু বাংলাতেই শুনছেন, কিন্তু আপনি আপনার মতো করে আপনার শিক্ষা দীক্ষা, আপনার অভিজ্ঞতা, আপনার রুচি, কেউ হয়তো খুবই ক্যাজুয়ালি শুনছেন, স্যার আসতে বলেছেন আজকে একটা সেমিনার হবে, জায়গাটা ভরতে হবে, সেই জন্য এসেছেন, কেউ উৎসাহ নিয়ে এসেছেন, কেউ আধো উৎসাহ আধো এসেছেন। তো তারা কিন্তু এইভাবে জিনিসটা, আমার এই কথাগুলোকে গ্রহণ করছেন, সবাই একভাবে গ্রহণ করছেন না। আমি যেমন আপনাদের সবাইকে একভাবে দেখছি না, যারা কাছেন তাদেরকে পুরো মুখটা হয়তো দেখছি, দূরে তাদেরকে একটা প্রোফাইল দেখছি, আপনারাও সেরকম। এই যে অনুবাদটা হচ্ছে বা একটা মৌলিক লেখা হচ্ছে, সেটাও কিন্তু আপনি আপনার রুচি অনুযায়ী, আপনার যেটা আগে বললাম যে আপনার পড়াশোনা অনুযায়ী, আপনার আগ্রহ অনুযায়ী এগুলোকে নিচ্ছেন। যার অনুবাদে আগ্রহ নাই, অ্যাটেন্ডেন্সে আগ্রহ আছে, সে হয়তো এসেছেন, কিন্তু যিনি অনুবাদেই আগ্রহী তিনি হয়তো অন্যভাবে এই কথাগুলোকে বা অন্য আরেকজনের কথাগুলোকে নিজের মতো করে ইন্টারপ্রেট করে নিচ্ছেন। তো ফলে আর তার মানে আপনার কাছে সেগুলো কিন্তু অনুদিত হয়ে যাচ্ছে, যদিও আমি বাংলাতেই কথা বলছি, আপনি আপনার মতো করে অনুবাদ করে নিচ্ছেন। এবং এই অনুবাদ প্রক্রিয়াটা শুধু ভাষার অনুবাদ না, আপনি একটু চিন্তা করলে বুঝবেন যে এটি সার্বক্ষণিকভাবে অনুবাদ। আপনি চলার পথে নানান ধরনের সিম্বল দেখছেন, সাইন দেখছেন, রোদ দেখছেন। তো রোদ দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে আবহাওয়াটা ভালো, মেঘলা থাকলে, অন্ধকার থাকলে আপনি সেটা অনুবাদ করে নিচ্ছেন বা বুঝে নিচ্ছেন যে আজকের আবহাওয়াটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। তো ফলে একটা অনুবীক্ষণের মানে অনুবাদের একটা প্রক্রিয়া আমাদের সার্বক্ষণিকভাবে চলছে। এবং একজনের হাসি, একজনের করমর্দন, একজনের ভ্রুকুটি, একজনের পোশাক আশাক, একজনের সব কিছু, মানে বাইরে পুরো দুনিয়াটাই একটা বই। এইটাকে কিন্তু আপনার সামনে একেবারে জাস্ট মেলে ধরা হয়েছে। এই কথাটা খুব সুন্দরভাবে আছে হচ্ছে নেম অফ দ্য রোজে। আপনারা যারা যদি নেম অফ দ্য রোজটা পড়েন ইংরেজি অনুবাদে, বাংলা অখাদ্য অনুবাদে না, তো ওই তখন আপনি দেখবেন যে তখন এই কথাটা বলা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইজ আ বুক। আমরা বলি না যে মানে বই পড়ো বই পড়ো বই পড়ো বই পড়ো বলতে বলতে তো ছাত্রদের কানে পোকা নড়িয়ে দেয়, কিন্তু আসলে যিনি পড়তে জানেন তার কাছে এই পুরো জগৎটা, পুরো সংসারটা একটা বই, এবং তিনি তার মতো করে ইন্টারপ্রেট করে নেন। আসলে টেক্সট যদি 10টা থাকে, ইন্টারপ্রিটেশন আছে হয়তো 1 লক্ষ। টেক্সট বলে ওই অর্থে কিন্তু কিছু নাই। হ্যাঁ, মানে টেক্সটটাও এক ধরনের মানে অনুবাদ। ওই হেগেলের থিসিস
অ্যান্টিথিসিস, সিনথেসিস, আবার ওই সিনথেসিসটাই হয়ে গেল আবার আরেকটা থিসিস। ওরকম করে একটা টেক্সট যখন আমি লিখলাম, সেই টেক্সটটাও আরেকটা মানে আপনি যখন টেক্সটটা লেখেন তখন কি আপনার চিন্তাটাকে আপনি অনুবাদ করেন? তো আপনার ভাষা, আপনার যে অনুভবটা, আপনার যে অভিজ্ঞতা, সেটাকে আপনি অনুবাদ করেন তো। এখন সেই অনুবাদটা আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে চলছে। এখন কে কত বিশ্বস্তভাবে অনুবাদ করতে পারছে, কে কত ভালোভাবে অনুবাদ করতে পারছে, সেটার উপর নির্ভর করে তাদের মানে বোধ বুদ্ধি। তো এই অনুবাদের বিশ্বস্ততা নিয়ে এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই, এবং এখানে আসার আগে বাংলা বিভাগের সভাপতির রুমে এটা নিয়ে একটু কথা হচ্ছে যে অনুবাদের বিশ্বস্ততা, অনুবাদের রাজনীতি, এবং এই যে অনুবাদের রাজনীতির যে একটা ব্যাপার আছে বা এই যে আমরা প্রথমে বলেছিলাম না যে অনুবাদের প্রথমে সরে যায়, লস্ট ইন ট্রান্সলেশন। অনুবাদটা সরে গেছে। অনুবাদটা যেন একটা হচ্ছে মানে আমরা যদি তুলনা দেই, যেন ওই শ্বশুরবাড়িতে আসা মেয়েদের মতো বিয়ের পরে ওর খালি দোষ ধরতেই থাকে। এর মানে তার যে কোনো গুণ আছে সেইটা শ্বশুরবাড়ির কারো চোখেই পড়ে না। হ্যাঁ, খালি দোষ ত্রুটি ধরতে থাকে। তো এখন তাহলে কতটা বিশ্বস্ত হবে একটা অনুবাদ? কতটা বিশ্বস্ত? তার পক্ষে কি অরিজিনালটা হওয়া সম্ভব? তাহলে তো অরিজিনালটা হলেই হয়। যে জন্য আমি বারবার বলছি যে অনুবাদ একটা আপোষ। অনুবাদ একটা আপোষ। এই আপোষটা আপনাকে মেনে ওই বইটার কাছে যেতে হবে, ওই বইটার কথা পড়তে হবে। তো এখন এই প্রসঙ্গে যদি বিশ্বস্ততার কথা আসি, তো এখন তো তো বলেই দিয়েছেন আমাদেরকে, নাবকভ বলছেন যে আমি চাই হচ্ছে একেবারে লিটারাল ট্রান্সলেশন। অ্যাজ ইফ লিটারাল ট্রান্সলেশন হলেই তিনি একেবারে সবচেয়ে মানে একেবারে মূলটাই পেয়ে যাচ্ছেন। কিন্তু যাদের লিটারাল ট্রান্সলেশনটা পছন্দ না ওইভাবে, তারা খেয়াল করে দেখবেন। এবং এখানে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে অনুবাদের আরেকটা খুবই বেসিক কথা, সেটা হচ্ছে সবাই বলেন যে অনুবাদটা মূল ভাষা থেকে হতে হবে। যে ভাষায় সেটা রচিত হয়েছে সেই ভাষা থেকে হলে এটাই হচ্ছে আদর্শ, মানলাম আদর্শ। কিন্তু এটা কোনো গ্যারান্টি দেয় না যে এই অনুবাদটা সার্থক, বা এই অনুবাদটা মূলের রূপ, রস এবং এসেন্স, সারবস্তুটা আপনার কাছে তুলে ধরতে পারবে। এবং এটার অজস্র উদাহরণ কিন্তু আছে। আমি একবার একটা ফরাসি উপন্যাসের একটা অনুবাদ কিনেছিলাম দেখে, কি জানি বলে, প্রকাশক দেখে। প্রকাশক ছিল সাহিত্য একাডেমি, খুব বিখ্যাত প্রকাশক, তাদের ওখানে থেকে প্রকাশিত হয়েছে। সেটা ছিল স্তাদালের লাল ও কালো, স্কারলেট অ্যান্ড ব্ল্যাক। দেখলাম যে ফরাসি ভাষা থেকেই অনুবাদ হয়েছে বইটা, তাহলে মূল থেকেই হয়েছে। আমি খুশিতে বাগো হয়ে অনুবাদটা নিয়ে বাসায় গেলাম। গিয়ে দেখি যে বাংলা পড়তে পারছি না, মানে আমার বাংলা বুঝতে পারছি না। আমার বাংলা জ্ঞান নিয়ে নিজের সংশয় হলো। তারপরে ঘটনাক্রমে ওইটার একটা ইংরেজি অনুবাদ আমার কাছে ছিল, উপন্যাসটা। দেখি যে আমি ইংরেজিটা বুঝতে পারছি, ইংরেজির মাস্টার বলে বুঝতে পারছি না, মানে ধরেন ইংরেজিটা যা পড়েছি টুকটাক বোঝা যাচ্ছে, কিন্তু বাংলাটা, যে আমি যে বাঙালি তারপরেও আমি বাংলাটা বুঝতে পারছি না। কিন্তু ওটা কিন্তু মূল ভাষা থেকে অনুবাদটা করা হয়েছে। তার মানে হচ্ছে এইখানে এসে পড়ে অনুবাদের আরেকটা সূত্রের কথা, সেটা হচ্ছে আপনি মূল ভাষা থেকে করবেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান হতে হবে, বা আপনার মানে ভাষা জ্ঞান হতে হবে লক্ষ্য ভাষায় মূল ভাষার চাইতে বেশি। এটাও যে একেবারে সর্বমান্য একটা কোনো কথা, দ্যাট ইজ নট দ্য কেস। হ্যাঁ, এটা অনেকে উড়িয়ে দিতে পারেন এই কথাটা, কিন্তু সাধারণত সবাই এটা মানেন যে আপনি যে ভাষা থেকে অনুবাদ করছেন, ধরেন ইংরেজি থেকে, সেই ভাষায় আপনার যদি জ্ঞানগম্যি আপনার ধরুন 10-এর মধ্যে 5-6 হয়, বাংলাতে হতে হবে আপনার 8-9। কারণ হচ্ছে যে আপনি যাদের কাছে তুলে ধরছেন তারা যেন এইটা বুঝতে পারে, এবং এইটা তাদের কাছে যদি না পৌঁছায় তাহলে এক অর্থে কিন্তু আপনার অনুবাদটা ব্যর্থ। এবং এখানে একটা ইল মোটিভও কাজ করে বলে অনেকে মনে করেন, যারা এই যে অনুবাদের রাজনীতি বলতে যারা চিন্তা করেন, তারা কিন্তু এটাও ভাবেন যে এই যে আমি লিটারাল ট্রান্সলেশন করছি, বারবার লিটারাল ট্রান্সলেশনের আমি গুণগান গাচ্ছি, এটা অনেকটা আর্ট ফর আর্টস সেকের মতো হয়ে যাচ্ছে কিনা, যে আমি শুধু শিল্পের কথা ভাবছি, এর উপযোগিতাটার কথা ভাবছি না। কারণ হচ্ছে যে আমার যে রিডারশিপ, আমার যে পাঠক আছেন, তাদের কথা আমি একেবারে বিবেচনাই করলাম না। তারা একটা টাকা দিয়ে 1000 টাকা দিয়ে 800 টাকা দিয়ে একটা বই কিনলেন, সেটা রয়্যালটি আমার পকেটে ঢুকলো, প্রকাশকের কাছে গেল, কিন্তু দেখা গেল তাদের বোধ বুদ্ধি জ্ঞানগম্যি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের বেলায় সেটা জিরো।
জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়তো না হয় শূন্য। হ্যাঁ, তো শূন্যটা পড়ে গেল, কিন্তু আপনি তো তাদের কথা ভাবলেন না। এবং আপনার ওই লেখাটা, আপনার যে খুবই লিটারাল ট্রান্সলেশন, সেটা তাহলে কে পড়বে? তাহলে মূল ভাষা কেউ পড়বে সেই ট্রান্সলেশন? যে ভাষায় এটা রচিত হয়েছে সেটা কি কেউ পড়বে? পড়বে না। তাহলে আমাদের এখানের লেখকরাও পড়তে পারলো না, প্রায় বুঝলই না, খুবই একটা ছদ্ম একটা গৌরব নিয়ে বললো না এটা খুবই, কারণ বুঝতে না পারলে আমরা ভাবি যে তিনি খুব ভালো কথা বলেছেন। কারো কথা যদি আপনি খুব সহজে বুঝে যান, ওনার কথা তো সবই বুঝি, ওনার কোনো জ্ঞান গম্যিত এমন কিছু উনি বলেন নাই, এমনভাবে বলেন নাই যেটা আসলে আমি জানি না, ভাবখানা এরকম। কিন্তু যার কথা ধরুন আপনি প্রায় 90%ই বুঝলেন না, ও বাবা, তাকে তো আমরা মহান জ্ঞানী মনে করি। তো এটা একটা, এখন অনুবাদের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে একটু মুশকিল। তো ফলে কিন্তু এখানে ওই আবার বলছি যে আপনি যদি একজন অনুবাদের মতো এরকম একটা থ্যাঙ্কলেস জবে যদি আপনি নিমগ্ন হন, লস্ট ইন ট্রান্সলেশন, এবং যদি বিদিশা হয়ে যান, তাহলে আপনাকে কিন্তু আমি বলতে পারবো না যে ভাই তুমি কিন্তু ভাই তোমার অনুবাদটা হচ্ছে না, হ্যাঁ তুমি এটা পড়ো না, মানে তুমি এটা করো না। আমি কিন্তু বলার এই অধিকারটা রাখি না। আমি বড় যে তার বইটা কিনবো না, বা আরও দু একজনকে কী বলবো যে ভাই আমার এই বইটা ভাল লাগেনি, আমি কিছু বুঝি নাই, তুমি দেখো তোমার যদি টাকা থাকে, তোমার যদি রুচি থাকে, তোমার যদি সময় থাকে, তুমি কিনতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু আমি আমার নিজের কথা বলছি যে আমি দেখব কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি চাই আমার পাঠক যেন এটা পড়তে পারেন। কিন্তু পড়তে পারেন মানে কি, সেবা প্রকাশনীর পাঠকের মতো করে একেবারেই তাদের জন্য আমি সহজপাচ্য একেবারে স্পুন ফিডিং করে দেব না, যদি সেই লেখাটা সেরকম থাকে। খুব যদি সহজ সরল কোনো লেখা থাকে সেরকম, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি এরকম করে ওই যে ভানুর মতো, আমার এখানে দু তিনটে কথা আছে, যদি এরকম একটা রচনা হয় যেটা সেই অর্থে খুব সহজ সরল নয়, আমি চেষ্টা করব, যেটা আগে বলেছি, যে বাংলা ভাষার সিনট্যাক্সের সাথে বাংলা ভাষার চারিত্রিক বৈশিষ্ট্যর সাথে যত দূর সম্ভব কম বেইমানি করে, কারণ আমার মাথার উপর তো খাড়া ঝুলছেই ট্রান্সলেটর ট্রেইটার, তো সেই ভাষাটা সাথে বেইমানি যতদূর সম্ভব কম করে, তার মানে হচ্ছে বাংলাটা যাতে পড়া যায় আমি আমার পাঠকের কাছে তুলে দিতে চাইব। এবং তার মানে হচ্ছে আমি আশা করব আমার পাঠক খানিকটা এগিয়ে আসবেন, একটু এগিয়ে এসে সেই লেখাটা পড়ার মতো তার আগ্রহ এবং তিনি সময় এবং পরিশ্রমটা দেবেন। তিনি আশা করবেন না যে এটা আমি ঘুমাতে যাওয়ার আগে পড়ে ফেলতে পারবো বা পড়ে ফেলবো। তো ফলে এই বিশ্বস্ততার ব্যাপারটা এবং এই রাজনীতির ব্যাপারটা, এবং রাজনীতির ব্যাপারটা কেমন, যেমন আপনি যখন একটা জনগোষ্ঠীকে আপনার তাবে রাখতে চান, তয় চন্দ্রবিন্দু আছে না আকার, হ্যাঁ, তাবে আপনার আন্ডারে রাখতে চান, আপনি যদি কন্ট্রোল করতে চান, তখন ভাষা একটা খুবই বড় উপাদান যে তাকে নিয়ন্ত্রণ করার। ফলে আপনি চাইবেন যে তার, এবং উপনিবেশ যারা স্থাপন করেন, বা এখন তার সেই অর্থে উপনিবেশের যুগ না, এখন উপনিবেশ উত্তরকালের সময়, তো সেই সময় পরোক্ষভাবে এই উপনিবেশ স্থাপন করা হয়, তাদেরকে শোষণ করা হয়। তো তারা চাইবেন যে তারা আগেও চাইতেন, এখন চান যে তারা আমার সংস্কৃতির সাথে পরিচিত হোক, আমার ভাষার সাথে পরিচিত। এই যে আপনারা বাইরে পড়তে যান, আপনারা যে গবেষণা করতে যান, কেন তাদের ভাষাতেই তাদের ভাষা শিখেই আপনাকে গবেষণাটা করতে হবে, এবং অনেক ক্ষেত্রেই যে তাদের ভাষাতেই লিখতে হবে। এখানে বিশেষ করে ইংরেজি ভাষায় লিখতে হবে, ইংরেজি ভাষায় লিখতে হবে। তো এইটা কি এক ধরনের আধিপত্য নয়? আপনি তো সারা জীবন, আমরা যে উচ্চশিক্ষা চাই সর্বস্তরে, বাংলা মাধ্যমে উচ্চশিক্ষা চাই বলি বটে, কিন্তু দেখা যায় যে আমরা আসলে ইংরেজিতেই করতে পারলে সুখী হই। এবং আমাদের যারা শিক্ষক আছেন, একটা কথার সাথে আরেকটা চলে যাচ্ছে, একটার সাথে আমি ঠিক তাল রাখতে পারছি না, তো তারা কিন্তু এই ইংরেজি ভাষাতেই কিন্তু রচনা লিখতে, বিশেষ করে বিভিন্ন বাংলা ভাষার শিক্ষকরাও হয়তো ইংরেজিতে লিখতে চাইতেন একটা সময়। ডিপার্টমেন্ট অফ বাংলা হয়ে যেতে পারে কোনো দিন বাংলাদেশ, হ্যাঁ, যে ডিপার্টমেন্ট অফ বাংলা বা বেঙ্গলি, হ্যাঁ বাংলা, হ্যাঁ এখানে বাংলা আর বেঙ্গলি, অনেক কিন্তু এই যে বেঙ্গলি শব্দটা বাংলা বলতে চান না, বেঙ্গলি বলেন। তো এখন এই ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ডিপার্টমেন্ট অফ বাংলা,
শিক্ষকরাও আমরা চাই এখন ইংরেজিতে ইয়ে করতে। তার মানে কি, এই যে আধিপত্যের যে ব্যাপারটা, এই আধিপত্যের ব্যাপারটা তারা তাদের ভাষার মাধ্যমে প্রথম করেন। এবং আপনারা যদি বাংলা এখানে উপনিবেশ স্থাপনের ইতিহাস দেখেন, তো সেখানেও আপনি দেখবেন যে কীভাবে যখন তারা এখানে নানান বইপত্র লিখে তাদের জিনিসপত্র অনুবাদ করে কীভাবে ফোর্ট উইলিয়াম কলেজ ইত্যাদির মাধ্যমে এগুলো করেছেন। তো এখন এই যে ইয়ের ব্যাপারটা, যে এই যে আপনার আধিপত্যের ব্যাপারটা, এই আধিপত্যের ব্যাপারটা ভাষার মাধ্যমে খুব সূক্ষ্ম, অনেক সময় খুব ভাষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এই জিনিসগুলো চারিয়ে দেওয়া হয়। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, যে যখন আপনি বিখ্যাত কোনো লেখকের বই অনুবাদ করেন, আপনি যখন কোনো ইংরেজি ভাষার কোনো কিছু অনুবাদ করেন, তখন আমি জানি না আপনাদের এখানে কেউ অনুবাদ করেন কি না আদৌ, আমি তাহলে নিজের কথা বলি, যে আমরা খুব তটস্থ থাকি যে আসলে যে সরে গেল কিনা, আমি বেইমান হয়ে গেলাম কিনা, জাতি বেইমান বলবে কিনা, ওদিকে মানে আমাদের সমালোচক বৃন্দ যারা আছেন, যারা স্প্যানিশ ভাষা জানেন, রুশ ভাষা জানেন বা অন্য ভাষা জানেন, অনুবাদক বিশেষজ্ঞ, তারা বলবে কিনা এটা কিছুই হয়নি, কারণ এটা কিচ্ছু হয়নি, হ্যাঁ এটা অনুবাদই হয়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে ইংরেজরা বা যাদের যে ভাষার শক্তি বেশি, সে যখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক শক্তি কম এরকম কোনো ভাষার টেক্সট অনুবাদ করেন, তিনি কিন্তু তখন আর আমাদের এই বিশ্বস্ততা নিয়ে এতটা ভাবেন না। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনি খেয়াল করে দেখেন, আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে। আপনার শ্রেণীর একজনের সাথে আপনি যতটা তমিজের সাথে কথা বলেন, সামাজিকভাবে নিচু অবস্থানের একজনের সাথে আপনি অতটা তমিজের সাথে কথা বলেন না। তার হাতের টাকাটা দিয়ে আপনি চলে যান, রিক্সা ভাড়াটা, আপনার রিক্সা ভাড়ার দিকে তাকানো না আপনি আর কি। একজন ওয়েটারকে, তাকে আমরা তুই তোকারি করি, এই দিয়ে যা, এই আয়, এই বস, এই মাপ, এই ওঠ, এই দে, ইত্যাদি ইত্যাদি বলি। কিন্তু একজন সাদা চামড়া হলে, একজন সেই সাদা চামড়া শ্রমিক শ্রেণীর হোক আর মানে প্রফেসর হোক, তার সাথে এই কাজটা আমরা করতে চাই না। এই প্রসঙ্গে অনুবাদের প্রসঙ্গে ফিরি, যে যখন ফিটজেরাল্ড অনুবাদ করেন ওমর খৈয়ামের লেখা, তখন তিনি বদার করেন না, তিনি তখন গ্রাহ্যই করেন না যে এইখানে বিশ্বস্ততা কতটা আমাকে দিতে হবে। তিনি যে অনুবাদ করছেন, তিনি যে মানে ওই যে বাঘের গলায় ঠোঁট ঢুকাইয়া তুমি যে হাড়টা বের করে এনেছো, ওটাতে তোমার প্রাপ্য, তোমাকে আর পুরস্কার, এনাম এগুলো কিন্তু, তোমার বইটা যে আমি অনুবাদ করেছি, তোমার বইটা, তোমার নামটা আমি যে ছড়িয়ে দিয়েছি পুরো জগতে, এইটাই তোমার প্রাপ্য। কিন্তু আমি যে বিশ্বস্ত থাকলাম কি থাকলাম না, ওটার উমর খৈয়ামের ফিটজেরাল্ড মানে রুবাইয়াত না হয়ে যে ফিটজেরাল্ডের রুবাইয়াত হয়ে গেল, এইটার দিকে আর তাদের তখন কোনো কিন্তু খেয়াল থাকে না। তো ফলে যেটা হয় যে এইখানে ওই দাপট, এখানে ওই রাজনীতি, এখানে ওই সমাজনীতির ব্যাপারগুলো থাকে। তবে এইটা ধরেন এখন একটু কমে এসেছে, এখন একটু, তারপরেও আমরা এখন মানে অনুবাদকরা চেষ্টা করেন যে হতে, মানে সমান ব্যবহারে করতে, সেটা আধুনিক যুগে হয়তো, কিন্তু একসময় সেটা ছিল না আর কি। আর এই না থাকার কারণে কখনো কখনো অনুবাদকদেরকে মানে চরম মূল্য দিতে হয়েছে। এবং আপনারা মনে করবেন না যে শিল্প সাধনা একটা প্লেজার ট্রিপ। এটা আপনার ইউজিন দেলাক্রোয়া বলেছিলেন যে ইটস নট এ প্লেজার ট্রিপ। এই যে শিল্প আর্ট, হ্যাঁ আর্টের সাধনা, ইটস আ ব্যাটলফিল্ড। আপনি যে লেখেন, আপনি আসলে আগে তো কলম দিয়ে লিখতো, এখন তো কিবোর্ডে লেখে, তারপরেও কিন্তু কালি দিয়ে ছাপা হয়। তো এই যে কলমের কালি আসলে কিন্তু একজনের এই যে তুলির যে রং, এইগুলো কিন্তু আসলে রঙও না, এটা কালিও না, এটা হচ্ছে শিল্পীর রক্ত দিয়ে তিনি লেখেন, শিল্পী ঘাম দিয়ে লেখেন, যদি তিনি একজন মানে সেই অর্থে মানে প্রকৃত শিল্পী হন। তার কারণ হচ্ছে একজন শিল্পীর কাজ, একজন কবির কাজ, একজন লেখকের কাজ হচ্ছে অনবরত শুধু তোষণ করা নয়, মানে তার কাজ হচ্ছে মানে মন জোগানো নয়, মনটা জাগানো। যে কারণে তাদেরকে অত্যন্ত মানে কি বলবো, যে
ঝুঁকির মধ্যেও কাজ করতে হয়। এবং এর যারা অনুবাদ করেছেন তাদের কেউ কেউ বিশেষ করে বাইবেল ট্রান্সলেট করতে গিয়ে, বাইবেল অনুবাদ করতে গিয়ে তাদেরকে প্রাণও দিতে হয়েছিল। আপনারা হয়তো উইলিয়াম টিন্ডেলের কথা জানেন, যে যিনি বাইবেল অনুবাদ করার কারণে, অবশ্য শুধু বাইবেল অনুবাদ করার কারণে নয় যদিও, তারপরেও দেখা গেছে যে এইটার কারণে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে তার প্রাণ নেওয়া হয়। এবং এটার সাথে এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনার বিশেষ করে যদি আপনি ধর্মগ্রন্থ অনুবাদ করতে চান, এমনিতেই লোকজন চায় না যে অনুবাদ হোক, বিশেষ করে দোজ ইন দ্য অথরিটি। তারা চায় না যে অনুবাদ হোক। বিশেষ করে ধরুন আইনের ভাষা কেন এত জটিল হয়, আইনের ভাষা কেন ইংরেজিতেই হয়? আইন তো আমাদের জন্য, তো আমরা বাংলাভাষী, হয়তো আরও অন্য ভাষীর লোকজন আছে টুকটাক, তো এখন তাদের ভাষা কেন অনুবাদ হয় না, ইংরেজিতেই কেন এটা অনুবাদ হতে হবে? এবং ইংরেজি ঠিক আছে, ইংরেজিতেই হোক। ইংরেজিতে বলতে আজকে আমরা যে ধরনের গদগদভাবে থাকি, ইংরেজি বললেই নম ভাব করি, এই ইংরেজি কিন্তু একসময় সেটা ছিল না। আপনারা জানেন হয়তো, যখন শেক্সপিয়ারের জন্ম হয় কত সালে? 1564 নাকি? আরেকটা কোটেশন পড়ি, শিক্ষক মানুষ তো একটু কোটেশন দিতে ভালো লাগে। এইখানে এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসের একটা বই, এবং এই ইতিহাসের বইও কিন্তু আমি এই প্রাসঙ্গিকভাবে বলে রাখি, অনুবাদের উপরে আলাদা কোনো চ্যাপ্টার সাধারণত থাকে না। দীনেশচন্দ্র সেনকে হাজারো সালাম, তিনি তর্জমার যুগ বলে একটা চ্যাপ্টার রেখেছিলেন। তো এইটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একটা ইতিহাসের বই। এইটা হচ্ছে দি এজ অফ শেক্সপিয়ার, এটারও দ্বিতীয় খণ্ড। এটা পুরোটাই শেক্সপিয়ারের উপরে নিবেদিত। সাধারণত প্রত্যেকটা খণ্ড অন্য অন্য অনেকের সাথে একসাথে, এটা শুধু শেক্সপিয়ার। তো এখানে একটা লেখা আছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য এজ অফ শেক্সপিয়ার। ওখানে চার্লস বারবার নামে একজন ভদ্রলোক একটা লেখা, খুব চমৎকার একটা লেখা লিখেছে। সেটা অল্প কিছু পড়বো আপনাদের জন্য। বাংলাতেও একটু অনুবাদ করেছিলাম, সেটা তার আগে একটু ইংরেজি পড়ি। ইংরেজি পড়লে মনে হয় যেন আমার লেকচারটা আর একটু ভালো হবে, একটু সার সম্বলিত হবে। উনি বলছেন, in 1564 when Shakespeare was born, the English language was spoken by about 4 million people in England. 4 million people, 1564 সালে। তার মানে 4 মিলিয়ন মানে 40 লাখ। শুধু ইংল্যান্ডে না, ইংল্যান্ড অ্যান্ড সাদার্ন স্কটল্যান্ড, শুধু ইংল্যান্ড আর সাদার্ন স্কটল্যান্ড মিলে 40 লাখ। অ্যান্ড দ্য রিমেনিং পার্ট অফ দ্য ব্রিটিশ আইলস ওয়ার স্টিল প্রিডমিনেন্টলি কেল্টিক স্পিকিং। কেল্টিক ভাষী বাকি পুরোটা। আউটসাইড ব্রিটেন দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ হার্ডলি নোন। ব্রিটেনের বাইরে না, সব ভাষাটার কথা কেউ জানেই না, অনেকটা বাংলার মতো। বাংলাদেশের বাইরে হয়তো কেউ জানেই না বাংলা ভাষার কথা। অ্যান্ড ওয়াজ হেল্ড ইন লিটল এস্টিম, মানে সম্মান টম্মানও নাই তেমন একটা, জানে না, এবং জানলেও পাত্তা নাই। ইভেন ইন ইংল্যান্ড দ্য প্রেস্টিজ অফ ইংলিশ ওয়াজ লো। ইংল্যান্ডেও 1564 সালে, তখন কিন্তু খেয়াল করেন চসার লিখে মরে গেছেন। চসার তার ক্যান্টারবেরি টেলস লিখে, কিন্তু যে বিখ্যাত লেখা সেইটা লিখে তিনি মরে গেছেন। তারপরেও হ্যাঁ, ইভেন ইন ইংল্যান্ড দ্য প্রেস্টিজ অফ ইংলিশ ওয়াজ লো, দো দিস ওয়াজ সামথিং দ্যাট চেঞ্জড ডিউরিং শেক্সপিয়ার্স লাইফ টাইম। শেক্সপিয়ারের লাইফ টাইমে এই এতগুলো নাটক লিখেছেন, 34টা, এত সুন্দর সুন্দর নানান জায়গার থেকে নিয়ে, হ্যাঁ, আলাউলের মতো হয়তো না, তার একটু বেশি করে, তো একটু তো চেঞ্জ হবেই। তো তারপরে বলছেন, ইংল্যান্ড ওয়াজ অফেন কম্পেয়ার্ড আনফেভারেবলি উইথ ফ্রেঞ্চ, ইটালিয়ান অ্যান্ড স্প্যানিশ। ইটালিয়ান স্প্যানিশের তুলনায় ইংরেজির গুরুত্ব ছিল না তেমন। অ্যান্ড অ্যাবভ অল উইথ দ্য ক্লাসিক্যাল ল্যাটিন অ্যান্ড গ্রিক। এরপরেই সেই কথাটা উনি বলবেন, যেটার জন্য আমি আপনাদেরকে কথাটা বলছি, এই কোটেশনটা দিচ্ছি। Compared to these languages, it was said to be deficient in vocabulary. Vocabulary একদমই নাই, খুবই কম এইসব ভাষার তুলনায়, মানে ফ্রেঞ্চ, ইটালিয়ান আর স্প্যানিশের তুলনায়। অ্যান্ড টু বি বারবারাস, কোটেশনের মধ্যে রেখেছেন, উনি বলছেন অ্যান্ড টু বি বারবারাস, ইংরেজি ভাষাকে তিনি বলছেন যে বর্বর একটা ভাষা। কারণ অ্যান্ড ল্যাকিং ইন এলোকুয়েন্স। পরে আরেক জায়গায় বলবেন রুট, ইংরেজির ভাষা হচ্ছে রুট অ্যান্ড
বারবারাস, বর্বর একটা ভাষা, কারণ এখানে শব্দ নাই। এই শব্দ দিয়ে আপনি ইংরেজি মানে ধরেন বিজ্ঞান আলোচনা করতে পারেন না ইংরেজি ভাষা সম্পর্কে, মাইন্ড ইন, বাংলা ভাষা সম্পর্কে বলছেন না, কিন্তু এটা বলছে ইংরেজি ভাষা। চার্লস বারবার বলছেন বা সেই সময়কার লোকজন বলছেন যে বিজ্ঞান আলোচনা করা যায় না, দর্শন আলোচনা করা যায় না, সাহিত্য সেই মতো নাই, ইত্যাদি ইত্যাদি। ফলে এই ভাষা একেবারেই বারবারাস, এবং বরং কোন ভাষা ব্যবহার করতে হবে, ল্যাটিন ভাষাটাকে ব্যবহার করতে হবে। তো এখন সেই ভাষা থেকে যেটা বারবারাস ল্যাঙ্গুয়েজ ছিল সেটাকে এখন কি বলা হয়, এখন বলা হয় দ্য বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ। বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, এই নামে একটা বইও আছে বাংলা ইংরেজির ইতিহাস নিয়ে, যে বাস্টার্ড বলা হয় এই কারণে যে এমন কোনো ভাষা অলমোস্ট নাই দুনিয়াতে প্রায় এমন কোনো ভাষা নাই যেখান থেকে ইংরেজি তার শব্দ নেয় নাই, ইংরেজি তার শব্দ নেয় নাই। এতে আমরা আবার উৎসাহিত যেন না হয়ে যাই, কারণ হচ্ছে আমাদের একটা প্রবণতা হচ্ছে যে কোনো ধরনের, এই যে ইংরেজরা কিন্তু ওই অবস্থা থেকে এই অবস্থায় এসেছে, কীভাবে এসেছে তারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। প্রথমে তারা শব্দ যেহেতু বলেছে যে এলোকোয়েন্ট মানে না ভাষাটা শব্দ নাই, তো ওরা বলেছে যে যারা ইংরেজি ভাষার ব্যবহারের পক্ষে ছিল তারা বলেছে শব্দ নাই, তাহলে আমি শব্দ ধার নিব। ভাষাতে শব্দ ধার নিলে কিন্তু ফেরত দিতে হয় না, আপনারা জানেন তো, ব্যাংক থেকে টাকা ধার নিলে ফেরত দিতে হয়। সুতরাং ধার কথাটা ভাষার ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা সেটা একটা কথা। তো যাই হোক, তো ধার নিব, তৈরি করব, ইত্যাদি ইত্যাদি করে আমার ভাষা আমি সমৃদ্ধ করব। কিন্তু আমরা বাংলা ভাষা, এই যে আমি যেটা বললাম যে ইংরেজি বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ, সুতরাং অনেক শব্দ আমাকে নিতে হবে। তো এখন এইখানে আমরা কিন্তু অনবরত নিচ্ছি, কোনো ধরনের চেষ্টা চরিত্র না করে। বাংলা ইংরেজি যেহেতু রেডিমেড আছে, শুধু ইংরেজি থেকেই ঠাসঠুস মানে সমস্ত শব্দ নিয়ে নিচ্ছি। কিন্তু সৈয়দ মুস্তফা আলী নামের একজন প্রণম্য লেখক আছেন, তিনি তার একটা ছোট্ট লেখা আছে, এটা বলছে আমার ভাণ্ডার আছে ভরে, আমার ভাণ্ডার আছে ভরে নামে একটা লেখা লিখেছেন। সেখানে তিনি এই প্রবণতাটার বিরুদ্ধে কথা বলেছেন যে আমরা চেষ্টা চরিত্র না করেই আমাদের যত সমস্ত শব্দের দরকার সব আমরা ইংরেজি থেকে রেডিমেড নিয়ে নিচ্ছি। এই যে আমি রেডিমেড কথাটা বললাম, এই রেডিমেডটাও আমি ইংরেজি থেকে নিয়ে নিচ্ছি। নিতে হবে শব্দ, অবশ্যই নিতে হবে, আমাদের শব্দ ভাণ্ডার বাড়াতে হবে, কিন্তু আমি আমার শব্দ ভাণ্ডারে যা আছে সেগুলোকে অবহেলা করে নয়। আমি ভাষা, একজন জ্ঞানীর, এটা উম্বের্তো একো সহ অনেকেই বলেছেন যে একজন জ্ঞানীর কাজ, একজন স্কলারের কাজ, পণ্ডিতের কাজ হচ্ছে ভাষা শেখা, বাট নট অ্যাট দ্য কস্ট অফ হিজ অর হার অর দেয়ার মাদার টাং। এখানে বিজ্ঞানের প্রসঙ্গ আসবে। আমার এক বন্ধু ছিল, আমার এই বক্তব্যের তোড় এসে পালিয়ে গেছে মনে হচ্ছে, সে বিজ্ঞানের শিক্ষক। এইখানে বিজ্ঞানের প্রসঙ্গটা আনবো, বিজ্ঞানের সাথে আবার পরিভাষা শব্দ আসবে। তো লিখিত প্রবন্ধ হলে হয় কি যে আচ্ছা একটা ক্রোনোলজি থাকে, কিন্তু আমি লেখার সময় পাইনি। তো হ্যাঁ, তো এখন কী যেন বলতে চাচ্ছে, এই যে ইংরেজি ভাষা যে এই যে এখন এই বাস্টার্ড ল্যাঙ্গুয়েজটার মতো করে এই যে আমার ভাণ্ডার আছে ভরে, তো এই আমার ভাণ্ডার আছে ভরেতে উনি বলতে চাচ্ছেন মুস্তফা আলী যে দেখো জার্মান শব্দ, উনি জার্মান ভাষায় খুব অনেক ভাষা জানতেন, জার্মান ভাষাটা খুব ভালো জানতেন। তো এই জার্মান ভাষাতে যেটা করা হয় সমাসবদ্ধ পদ তৈরি করা হয়, নানান ধরনের সমাসবদ্ধ পদ। আপনি দেখলেন যে খুব বড় একটা জার্মান শব্দ, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি সমাসবদ্ধ করে এবং সমাসগুলো ভেঙে ভেঙে ওই অর্থগুলো দেখেন তাহলে খুব সহজবোধ্য শব্দ হয়। তাহলে জার্মানরা এই ধরনের সমাসবদ্ধ শব্দ তৈরি করেছে, একেবারে রেডিমেড কিন্তু নেয়নি। অনেক ভাষার এরকম নানান ধরনের যাত্রাভিমান আছে, ফরাসিদের আছে, একজন শেক্সপিয়ার অনুবাদ করেন কিন্তু দেখা যায় তিনি ইংরেজিতে ওইভাবে কথা বলেন না। আমরা তো ইংরেজি কথা বলার কোনো সুযোগ ছাড়তেই চাই না। তো এখন আপনার শেক্সপিয়ার অনুবাদ করছেন কিন্তু তিনি ইংরেজিতে কথা বলছেন না। তো যাই হোক, আমার ভাণ্ডার আছে বলে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদেরকে তাহলে চেষ্টা করতে হবে যে এরকম শব্দ আমরা অবশ্যই নেব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে আমাকে আমার যা আছে সেগুলো ব্যবহারের পাশাপাশি নতুন নতুন শব্দ তৈরি করব। খালি একটা বাইরে থেকে আসলো মোবাইল ফোন, আর সাথে সাথে মোবাইল ফোন নিয়ে নিলাম। আমরা ওই যে মুঠোফোন করেছি, যদিও অতটা ভালো লাগে না, এনিওয়ে। কিন্তু পরিভাষার এখানে আবার পরিভাষার একটা ব্যাপার আছে। পরিভাষা প্রথম ভালো লাগে না, পরে ধীরে ধীরে ভাল লাগে। তো যেটা বলতে চাচ্ছি যে তাহলে এই যে ইংরেজি ভাষা যে আমরা এখন এত রবরমে অবস্থা, এটা কিন্তু একদিনে হয় না, এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে হয়েছে। কোনো জার্মান এসে করে দিয়ে যায় না এই ভাষার। অবশ্য ভাষা শুধু উন্নত করতে চাইলেই হয় না, সেই দেশের, সেই রাষ্ট্রের, সেই ভাষার একটা সামাজিক, অর্থনৈতিক, ভূ রাজনৈতিক প্রতিপত্তিরও ব্যাপার থাকে। সেইটার ব্যাপারটাও এটার সাথে কিন্তু জড়িত একটা ব্যাপার আছে।
কিন্তু আপনার তো প্রথমে চাইতে হবে, চেষ্টাটা করতে হবে। আপনি তো আগেই হাল ছেড়ে দিয়ে বসে আছেন যে আমার বাংলা ভাষায় কিছু নাই। ওরা যদি তখন বলতো, এই যে চার্লস বারবারের এই প্রবন্ধটা যদি তখন কেউ পড়তো, তখন বলতো যে আরে তাই তো ইংরেজিতে তো কিছু নেই, আমরা হাল ছেড়ে দিই, আমরা তাহলে ল্যাটিন থেকেই সমস্ত কিছু নেই, বাংলা থেকে নেই, সমস্ত কিছু নেই, কোনো কিছু করার দরকার নাই। এই যে আমার বন্ধুর প্রসঙ্গে যে বিজ্ঞান কথাটা আসলো, যে আমাদের আসলে এই যে পরিভাষার কথা আসলো, তো সেইখানে আমি একটা কথা বলি যে আমরা তো বিজ্ঞানে পিছিয়ে আছি না, আমরা শুধু সাহিত্যেই এগিয়ে আছি মনে হয়। আমাদের দেশে দেখবেন যে সারা ভার্সিটি জুড়ে সারা বছর ধরে এত অনুষ্ঠান সাহিত্য বিষয়ক, আমি সাহিত্যের শিক্ষক তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে, এবং এর বিরুদ্ধে রবীন্দ্রনাথও একটু কথা বলেছিলেন যে আমাদের যে বইপত্র, আমাদের যে অনুবাদ, তাতে করে শুধু সাহিত্যের হলে হবে না, আমাদেরকে অন্য যে জ্ঞানকাণ্ডের যে বইপত্র আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, এইগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে, মৌলিক এবং কোট আনকোট মৌলিক এবং অমৌলিক লেখার ক্ষেত্রেও। তো এখন আমাদের আপনারা জানেন যে বিজ্ঞান গবেষণা এখন কিন্তু একজন ঘরের মধ্যে বসে বসে, ওই যে নিউটন উপর থেকে কি পড়লো যেন, আপেল পড়লো এবং তিনি ঘরে ঘরে বসে একটা সূত্র বের করে ফেললেন। এবং ওই যখন নিউটনের জীবদ্দশায় কিন্তু একটা এপিডেমিক হয়েছিল, এবং সেই এপিডেমিকের সময় তিনি ঘরে বসে বসে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন বলে শুনিয়েছি। তো এখন কিন্তু আর সেই যুগ নাই। এখন করা হয় কি, এবং বিজ্ঞান গবেষণা হয়ে গেছে প্রচণ্ড রকমের ব্যয়বহুল, এবং একজনের পক্ষে শুধু না, একটা রাষ্ট্রের পক্ষেও, একার পক্ষে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই বিজ্ঞান গবেষণা করে করা যায় না। তাহলে আমাদের দেশের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ইত্যাদি যেসব বিভাগ আছে, সেগুলোর কথা বাদই দিলাম, পুরো বাংলাদেশের পক্ষেও এখন এককভাবে কোনো গবেষণা করা সম্ভব না, অন্য কারোর সাথে একত্রে না বসে। এর সাথে অনুবাদের কি সম্পর্ক? অনুবাদের সাথে সম্পর্ক এইখানে যে আমরা বিজ্ঞান গবেষণা করতে পারবো না, তার মানে কি আমি বসে থাকবো? ঠিক যেমন আমার বাংলাদেশে কিন্তু মূল ভাষা থেকে, এটা আরেকটা প্রসঙ্গ ছিল, এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে অনুবাদের আরেকটাও যে বলেছিলাম যে মূল ভাষায় থেকে অনুবাদ করতে হবে। তো মূল ভাষা জানা কিন্তু লোক কিন্তু বাংলাদেশে খুব কম। আপনারা মনে করিয়ে দিন, আমাকে বিজ্ঞানে ফিরতে হবে যে মূল ভাষা থেকে কিন্তু কলকাতার লোকজন খুব আমাদেরকে একটু এই জায়গা থেকে দেখে যে হ্যাঁ, তোমাদের ওখানে সমস্ত অনুবাদ হয় ইংরেজি থেকে, অনেক কিছু হারিয়ে যায়। কারণ আমি একটা মূল স্প্যানিশে লেখা হয়েছে, তারপরে ইংরেজিতে অনুবাদ হয়েছে, ওই হজ্জার গল্পের মতো স্যুপ যদি কাউকে খাওয়াই তাহলে তো মুশকিল, খুব পাতলা হয়ে যায়। কিন্তু এখন আমি কি করব? আমার রাষ্ট্র এমন ব্যবস্থা রাখে নাই যাতে করে আমাকে জীবিকার বাইরে যেতে হয়, কিন্তু তার মধ্যেও কারো মনের মধ্যে এই যে একটা বাই উঠেছে যে আমি একটু অনুবাদ করব। এখন আপনি ম্যাক্স মুলার ভবন এখানে নাই, আপনি গেটো ইনস্টিটিউটে জাহাঙ্গীরনগর থেকে গিয়ে ওখানে ভাষা শিখে, ফরাসি ভাষা শিখে, মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে এখানে না, তো সেখানে করতে পারেন হয়তো। কিন্তু দেখা যাচ্ছে যে তাতে করে আপনার বিসিএসের প্রিপারেশনে সমস্যা হয়ে যাচ্ছে। আপনি যদি চাকরি না পান, আপনি খাবেন কি? তো ফলে আপনি ইংরেজিটা মোটামুটি জানেন, আমাদেরকেও ইংরেজিতেই করতে হবে। তার সাথে রাষ্ট্রকে হয়তো আমরা চাপ দেব, আমরা বলবো ভার্সিটি থেকে যে তোমরা এগুলো আমাদেরকে বিভিন্ন ভাষা শেখাও, বা বাংলা একাডেমিকে বলবো, মাতৃভাষা ইনস্টিটিউটকে বলবো যে তোমরা আমাদেরকে এই অনুবাদের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো, যাতে করে আমরা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারি। শুধু এআই এর উপর ভরসা করলেই যে হয়ে যাবে তা না। তো বিজ্ঞানের প্রসঙ্গে ফিরি, যে তাহলে আমরা এখন কি করব? আমি তো গবেষণা করতে পারছি না, কিন্তু তাই বলে কি আমি শুধু সাহিত্য চর্চা করে যাব সারাদিন, বসন্ত উৎসব, বর্ষাবরণ, তারপরে ইত্যাদি ইত্যাদি করেই যাব? তাতে কি আমার কি হবে? হ্যাঁ, আমার মনের খোরাকটা জমবে আমার, কিন্তু আমি তো জ্ঞান বিজ্ঞানে উন্নত না হলে তো আমার মুশকিল। সেক্ষেত্রে আমি যেটা করব, এই যে সারা দুনিয়াতে যত বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, যত গবেষণা হচ্ছে, যত পিএইচডি থিসিস আছে, বা ভালো ভালো যেগুলো আছে, বা কালাতিক্রমী, সেগুলোকে যদি আমি অনুবাদ করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু, এবং বাংলা ভাষায়, তাহলে কিন্তু আমাদের ওই গবেষণার ঘাটতি অনেকটাই কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু খেয়াল করে দেখেন, এবং এইখানেই চলে আসে বাংলা ভাষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের এবং উচ্চ শিক্ষায় বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকার কথা। সেই ভূমিকাটা হচ্ছে যে এই কথাটা বলতে লোকজনের কি বলবো, একেবারে হয়ে গেছি যে কি বলে,
কি বলে এটাকে, আপনারা ভালো বলেন, যে মানে বলতে বলতে হন্যে হয়ে গেছে আমি এবং অন্যদের বিরাগ ভাজন হয়ে গেছি, বীতশ্রদ্ধ হয়ে গেছে তারা আমাকে দেখতে দেখতে, যে এই কথা এক লোক। আপনি বলছেন যে উচ্চ শিক্ষায় বাংলা ভাষা দরকার, তারপরেই বলবে আমাদের তো টেক্সট নাই, আমাদের তো টেক্সট নাই। তো দুনিয়াতে তো তোমার তো বেতনও তো আগে এত কম ছিল, মানে বেশি ছিল না, আগে তো কম ছিল, তো সেটাও তো বেড়েছে। তো তোমার তো আগে তো তোমার এসি বাস ছিল না, তোমার তো এখন এসি বাস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন তাহলে আমার যদি টেক্সট না থাকে কী করতে হবে? ইংরেজরা কী করেছিল? টেক্সট তৈরি করেছিল। তো সেই টেক্সট তৈরি করতে গেলে তো তুমি তো আসলে একজন শিক্ষকের, আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনাদের হয়তো মনে হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তেমন কোনো কাজকর্ম নাই, দু একটা ক্লাস নেয়, তারপরেই তারা সারা ফ্রি, তারা মানে ইচ্ছা করলে অনুবাদ নানান কিছু করতে পারে। কিন্তু আপনি ঘটনাটা আসলে তা না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কত মানে ধরনের কাজে ব্যস্ত থাকেন যদি তিনি থাকতে চান, এবং কীরকম স্ট্রেসের মধ্যে দিয়ে যারা যান, এবং সেই সংসার পালন করতে গিয়ে তার করে টোরে সামাজিকতা করে, ক্লাস সামলে, পরীক্ষার রেজাল্ট দিয়ে, ইত্যাদি ইত্যাদি। আপনার ওই যে ডেইলি স্টারে কিছুদিন আগে একটা লেখা বেরিয়েছিল, ওটা পড়ে নিন একটু। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এখন এই যে এই টেক্সটগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি যে বলছেন টেক্সট নাই, অ্যানথ্রোপোলজি টেক্সট নাই, যেটা ওই যে ইংরেজরাও বলেছিল যে আমাদের তো ইংরেজিতে ভাষাই নাই, পরিভাষাই নাই। তো আপনি যদি এই বিশ্ববিদ্যালয়গুলো, কতগুলো বিশ্ববিদ্যালয় আছে পাবলিক এখন? প্রায় 50-এর উপরে, তাই না? তো এখন আপনি শুধু তাহলে এই বিশ্ববিদ্যালয়ে নানান বিভাগ আছে, নানান শিক্ষক আছে, তাদের প্রমোশনের নিয়ম নীতি আছে, সেখানে তারা খালি যদি আর্টিকেল লেখেন, করতেই পারেন, গবেষণা করতেই পারেন, গবেষণা খুবই জরুরি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনুবাদটাও তো জরুরি। অনুবাদটা কেন জরুরি আমি বলবো, একটু দাঁড়ান। এবং এই বিজ্ঞানের প্রসঙ্গেই অনুবাদটা কতটা জরুরি সেইটা একটু বলি। এই বইটা একটা অসাধারণ বই, সেখান থেকে আবার একটা কোট করি, সেটা হচ্ছে, দুটো কোটেশন পড়বো, আপনারা একটু ধৈর্য নিয়ে, আপনাদের বাস টাসের তাড়া আছে আমি জানি, এরকম আমাদেরও থাকে, তো একটু 1 মিনিট। হ্যাঁ, জিওর্দানো ব্রুনোর কথা তো আপনারা জানেন না, এই যে বিজ্ঞান সাধনা করতে গিয়ে তাকে যে প্রাণ দিতে হলো, একেবারে মানে মানে আগুনে পুড়ে প্রাণ দিতে হলো, সে তার একটা কথা আছে। তিনি একটা কথা বলেছিলেন, জিওর্দানো ব্রুনো বিজ্ঞানী, তিনি খেয়াল করেন, তিনি বলছেন, জিওর্দানো ব্রুনো 1548 to 1600 said, from translation all science has its offspring, সন্তান সন্ততি। ফ্রম ট্রান্সলেশন মানে বিজ্ঞানের যত সন্তান সন্ততি জগতে জন্মেছে, সিজার করে হোক আর নর্মাল হোক, সেইটা আপনার এই ট্রান্সলেশনের কারণেই জন্মেছে। এবং আরেকজন ভদ্রলোক, তিনিও খুবই বিখ্যাত ট্রান্সলেশনের জন্য, হেনরি ফিশবাক, তিনি বলছেন, ট্রান্সলেশন ওয়াজ দ্য কি টু সায়েন্টিফিক প্রগ্রেস, as it unlocked for each successive inventor and discoverer the mind of predecessors who expressed their innovative thoughts in another language. মানে এই যে আপনি এক বিজ্ঞানী রাশিয়ান, এক বিজ্ঞানী জার্মান, এক বিজ্ঞানী অন্য ভাষার, তো এখন তাদের কথা আপনি অনুবাদ ছাড়া কিভাবে জানবেন বিজ্ঞানের কথা? এবং আপনারা জানেন যে ইউরোপে যখন অন্ধকার যুগ নেমে আসে একটা অংশে, ইউরোপের একটা অংশে, তখনই এই তাদের জ্ঞান, মানে তাদের যে জ্ঞান বিজ্ঞান, সেগুলো আরবিতে অনুদিত হয়ে তারপরে আবার রিট্রান্সলেটেড হয়ে যে রেনেসার জন্ম দিয়েছিল বা ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে যে, এবং সেটাই ফিশবাকও হেনরি ফিশবাকও তাই বলছেন, যে এই যে প্রেডিসেসরদের যে জ্ঞানগম্যী, হ্যাঁ, তারা যদি জায়ান্ট হতে পারেন, তো তাদের যে জ্ঞানগম্যী সেটা আপনি জেনেছেন কিভাবে? অনুবাদের মাধ্যমে। অনুবাদের মাধ্যমেই আপনি সেই জ্ঞানটা জেনেছেন। এবং শেষ একটা কোটেশন দেবো এই অনুবাদ সম্পর্কেই, অসাধারণ একটা কথা, সেখানে কোটেশন না দিয়েও বলি সাধারণ। মানে ন্যাথানিয়েল বাউডিচ বলে একজন ভদ্রলোক ছিলেন, বিজ্ঞানী, তিনি অসাধারণ একজন স্কলার ছিলেন। সেই ভদ্রলোক জ্যোতির্বিজ্ঞানের একটা বই অনুবাদ করেছিলেন। কোটেশনটা দিলাম না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, আমিও খুঁজে পাচ্ছি না কোথায় যেন রেখেছি। তো এখন সেই ভদ্রলোক জ্যোতির্বিজ্ঞানের একটা বই অনুবাদ করেছেন বিখ্যাত। সেই জ্যোতির্বিজ্ঞানের অনুদিত বই থেকেই আমেরিকায় জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, এবং সরকারিভাবে এই জ্যোতির্বিজ্ঞানটা মানে অ্যাকসেপ্টেড হয়েছিল, যে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কিছু পয়সা ঢালি। সরকার কিন্তু আপনার জ্ঞান বিজ্ঞানে পয়সা ঢালতে চায় না, জানেন তো আপনি, যদি না সেটা যুদ্ধের কাজে লাগে। কারণ টলস্টয় বলেছিলেন যে অশিক্ষিত
প্রশ্নহীন জনগণই হচ্ছে শাসকের শক্তি। তো সেই শাসক কেন জ্ঞান বিজ্ঞানে টাকা ঢালে? কারণ তাকে তার শত্রুর কথা ভাবতে হয়, তাকে পরাস্ত করার কথা ভাবতে হয়, এবং সেই পরাস্ত, এটি একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কথাটা, তো সেই পরাস্ত করার ক্ষেত্রে তাকে জ্ঞান বিজ্ঞানে টাকা ঢালতে হয়, এবং জ্ঞান বিজ্ঞানে টাকা ঢালতে গেলে তাকে পুঁজিপতিদের ডাকতে হয়। পুঁজিপতিরাও তাদের ব্যবসা দেখে, আবার ওদিকে জ্ঞান বিজ্ঞান দেখে, এবং রাষ্ট্র চায় যে ফলিত বিজ্ঞানটা দেখতে, ওই মানে আপনার থিওরিটিক্যাল বিজ্ঞানটা কিন্তু ওইভাবে সে দেখতে চায় না। তো যাই হোক, তো এখন আমাদের রাষ্ট্র যে চায় না যে আমরা ক্ষুণ্ণবৃত্তির বাইরে কিছু ভাবি, জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলি, এই ধরনের সেমিনার হোক, হ্যাঁ, সেইটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি তো ওই যে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, হ্যাঁ ওই হ্যাঁ আছে না, আপনারা দেখেছেন চারুলতা, ওখানে একটা চরিত্র এরকম বলে, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। তো এখন আপনি সরকারের কাছ থেকে টাকা নেবেন, ইউজিসির কাছ থেকে, তারপরে ইউজিসির কাছ থেকে টাকা নিয়ে এরকম বিশ্ববিদ্যালয় বানাবেন, তারপরে লোকজনকে উন্নত করবেন, তারপরে আবার সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলন করে তাকে সরিয়ে দিবেন। তো কেন চাইবে সে? তো ফলে কিন্তু ঘটনা হচ্ছে যে কখনো কখনো এটা রোধ করা যায় না, হ্যাঁ, যে মানে সে তো এখন চায় বিজ্ঞানের উন্নতি, কারণ অন্তত বিজ্ঞান এবং আমাদের স্বাস্থ্যগত যত সব অনেক আবিষ্কারই হয়েছে, আসলে ওই সব যুদ্ধ বিগ্রহে কিভাবে কোনটা সহজভাবে করা যায়, সেটা যেন শত্রুকে মারা যায় কিভাবে, সেইটার কাছ থেকে যাক অন্য প্রসঙ্গে চলে যায়। এখন আরেকটা খুব সেন্সিটিভ একটা প্রসঙ্গে যাই, সেইটা হচ্ছে যে অনুবাদের ক্ষেত্রে আপনারা প্রায় আপনারা নাক সিটকান, এটা তো অনুমতি নিয়ে করা হয় নাই, এটা একটা চুরি কাজ করেছে অনুবাদক, হ্যাঁ বলেন না, এটা প্রায় বলেন। কপিরাইট প্রসঙ্গটা একটা খুবই জ্বলন্ত প্রসঙ্গ আছে আর কি, হ্যাঁ। তো তখন ধরেন এরকম আপনি জ্ঞান বিজ্ঞানের বই যদি এরকম করে অনুবাদ করতে যান, তখন কপিরাইটের প্রসঙ্গ আসবে। এখন ওরা কেন চাইবে আপনি খুব সহজে এটা অনুবাদ করে ফেলেন? ওরাও তো তখন আপনার কাছে টাকা চাইবে, তাই না? তো এখন আমাদের যে আমরা বলেছিলাম যে প্রথমে যে আমার ওই যে বইটা, ওই সাইন অফ ফর বইটা 5000 কপি ছাপা হয়েছিল। এখন একটা বই কত কপি ছাপা হয় বলে আপনাদের ধারণা? সাধারণত জানেন কত কপি ছাপা হয় সাধারণত একটা বই? 300, 500, কখনো কখনো 20-25টা। মানে হয়তো আপনি লেখক, প্রকাশক বললো আপনাকে 300 কপি ছেপে দিব, আপনি টাকাও দিয়ে দিলেন, সে 20-25 কপি কোনোভাবে ছেপে আপনাকে দিয়ে দিল, আর বাকি টাকাটা মেরে দিল। আচ্ছা, সেটা তো অন্য প্রসঙ্গ। এমনিতেই 300 কপি না 500 কপি, তাহলে আপনি একটা বই অনুবাদ করবেন, কত দিন লাগতে পারে, কত পরিশ্রম আপনার লাগতে পারে, সেইটা আপনারা বুঝবেন না যদি না আপনি যদি মনে করে থাকেন যে একটা ডিকশনারি আর একটা খাতা, বা একটা কিবোর্ড আর একটা কম্পিউটার, ল্যাপটপ, বা ইভেন মোবাইল ফোন ইত্যাদি। এআই এর প্রসঙ্গটায় পরে আসছি, হ্যাঁ, যদি সময় থাকে। অনেকক্ষণ আমি আসলে বকবক করে ফেলেছি জীবনে, আমি মনে হয় এতদিন কতক্ষণ বকবক করিনি। তো এখন এই যে বিজ্ঞানের কপিরাইট, তো আপনি এখন চিঠি লিখবেন, আগে তো চিঠি লেখা আরও অসম্ভব ছিল, আরও মানে একটা চিঠি যেত আসতো ইত্যাদি ইত্যাদি, বা ঠিকানা, তাদের ঠিকানা পাওয়াই মুশকিল, বা ঠিকানা পেলেও সেটা চিঠি পৌঁছালো কি পৌঁছলো না। এখন আপনি যখন তাকে বলবেন যে, ওরা জিজ্ঞেস করবে আপনাকে আপনি কত কপি বই ছাপবেন, আপনি যখনই বলবেন 300 কপি, ও তো হাসতে হাসতেই ওখানে অজ্ঞান হয়ে যাবে, ও বিশ্বাসই করবে না। কারণ আমাদের অতটা সততার তো সুনাম নাই বিদেশে, তো ওরা ভাববে যে আসলে ও লিখতে চেয়েছিল বোধহয় 3000 মিনিমাম, হয়তো 300 ইচ্ছা করে একটা শূন্য কমিয়ে দিয়েছে, অথবা ভুলে একটা 3 বাদ পড়েছে। তখন সে একটা দর হাঁকবে, সেই দর ধরুন $100 যদি হয়, $100 এখন কত টাকা? 125 বা 30 দিয়ে গুণ করে দেখতে পারেন। তাহলে আপনি সেই টাকাটা তাকে দেবেন, এবং বাংলাদেশ থেকে টাকা পাঠানো কিন্তু খুব কঠিন। বাংলাদেশ থেকে টাকা পাঠানো বাইরে খুবই কঠিন, আসা সহজ, যাওয়া কঠিন। তো এখন 100 ইউরো যদি চায়, $100 যদি চায় একজন পাবলিক, আমাদের কজন প্রকাশকের সেই ক্ষমতা আছে যে একজন অনুবাদককে তার যথাযোগ্য সম্মান দিয়ে, অনুবাদকের যথাযোগ্য সম্মান কথাটা হাস্যকর, খুবই হাস্যকর। তার কারণ হচ্ছে একজন অনুবাদক পার ওয়ার্ড অনুবাদ 1 টাকাও পান না, 1 টাকা, মানে একটা শব্দে 1 টাকা, একটা শব্দে 1 টাকাও একজন অনুবাদকের পক্ষে পাওয়া খুব কঠিন। যাই হোক,
তো তাকে আপনি অনুবাদককে টাকা দেবেন, একজন প্রকাশক কিন্তু লগ্নি করবে টাকাটা। আমরা প্রকাশক মানেই খুবই খারাপ চোখে দেখি, কিন্তু আসলে প্রকাশক তো একটা টাকা লগ্নি করেন, এবং বই প্রকাশনার মতো একটা অলাভজনক কাজে বইটা লগ্নি করে, এই টাকাটা লগ্নি করেন। অনুবাদককে টাকা দেবেন, কপিরাইট হোল্ডারকে টাকা দেবেন, বাইন্ডারকে টাকা দেবেন, কাগজে টাকা দেবেন ইত্যাদি, প্রেসে টাকা দিয়ে তার যে এস্টাবলিশমেন্ট আছে সেইটা তিনি চালাবেন, তারপরে তিনি লাভ করবেন। আমাদের পক্ষে কতখানি সম্ভব এটা নিতে পারলে খুবই ভালো বলছে। ওই যেমন মূল ভাষা থেকে করতে পারলে অনুবাদ যেমন খুবই ভালো, সেই রকম অনুমতি যদি আপনি নিতে পারেন সেটা খুবই ভালো। কিন্তু ওই যে না নিতে পারলে, বা এই আমাদের দেশে যে প্রকাশনা সংস্থার এমনই অবস্থা, এই যে প্রকাশকের কাছে কী যেন বলে এটাকে, দর কষাকষি করবে এরকম ইংরেজি ভাষায় ইমেল লেখারই লোক নাই। হয়তো আপনি বলতে চাইলো যে হ্যাঁ কমাও, ও বুঝলো যে বাড়াও, এরকম হতে পারে, যে এমনও হতে পারে আর কি। হ্যাঁ, মানে ইংরেজিতে যে দর কষাকষি করবে সেটা তো একটা আর্ট, তাকে তো বোঝাতে হবে। আবার আমি এটা বলছি না যে তারা অনেক সময় কম টাকায় রয়্যালটি মানে যে দেয় না তা না, অনেক সময় বিনা পয়সাতেও দিয়ে দেয়। দ্যাটস নট দ্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি তো আসলে অনুবাদ করতে চান বিখ্যাত লেখা, পুরস্কারপ্রাপ্ত লেখা, নোবেল প্রাপ্ত লেখা, সেই বইয়ের রয়্যালটি তিনি কেন কমাবেন? বাইরের প্রকাশক নিশ্চয়ই সেটা কম দামে আপনাকে দেবেন না, কারণ পৃথিবীর অনেক প্রকাশকই বসে আছে তার কাছে অনেক টাকা, অনেক কপি ছাপার জন্য, অনেক টাকা দেওয়ার জন্য, সে এখানে কেন ইনভেস্ট করবে? তো ফলে দেখা যাচ্ছে যে এই রয়্যালটি একটা আমাদের জন্যে একটা মানে ফাঁদও বটে। এটা নিয়ে এই বইটা একটা চমৎকার লেখা ছিল, অল্প একটু কথা, অনুবাদ চর্চা। একটু দাঁড়ান, 1 মিনিট, একটু ধৈর্য ধরেন না, একটু দেখি। এইখানে উনি বলছেন যে 2009 সাল অসমিয়া লেখক ইমরান হুসাইনের একটি ইংরেজি অনুদিত গল্প টাইমস অফ ইন্ডিয়ায় তার তৎকালিক সুমুদ্রিত পত্রিকা আমার সময়ে বেরুলো। পরপরই আমার কাছে লেখকের ফোন, নানান জেরা, আমি কেন অনুমতি নেই, শিরোনাম পাল্টে দিয়েছি কেন, ইত্যাদি ইত্যাদি। আমি শুধু জানতে চেয়েছিলাম তিনি লেখাটি পড়ে খুশি কিনা। তিনি একটা বই অনুবাদ করেছিলেন ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে যে অসমিয়া লেখক, অসম ভাষার একটা লেখকের বই ইংরেজিতে তিনি অনুবাদ করেছিলেন। তো এখন তিনি লেখাটি পড়ে খুশি কিনা, কিংবা সেখানকার বাংলাভাষী পাঠকের প্রতিক্রিয়া কী, দুটি ক্ষেত্রেই তার উত্তর ইতিবাচক হওয়ায় আমি শুধু সবিনয়ে জানতে চেয়েছিলাম এই গল্প বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিয়ে আমি কি অপরাধ করেছি। তিনি আমতা করে ফোন মেনে নিলেও সেই অনুমতি বিষয়ক ঘ্যানঘ্যানানিকেই আঁকড়েছিলেন। আমি ফোন ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো তৃতীয় ঘটনা ঘটল 2017 সাল নাগাদ। এক নতুন বাংলা প্রকাশনীর তাগিদে কাশ্মীরের অন্তর্দ্বন্দ্বমূলক উপন্যাস কারফিউ নাইট বাই বাশারাত পিয়ার তর্জমা করার অনুমতি নেবার প্রশ্ন উঠল। আমি আরও 1-2টি প্রকাশন সংস্থার পক্ষ থেকে প্রকাশক ও লেখককে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও উত্তরহীন রইলাম, পড়ে থাকলো আমার শ্রমের ফসল, ইত্যাদি ইত্যাদি। এখন হয়তো আরেকটা কথা আপনারা জানেন কি না জানি না, এটা কিন্তু লেখককে লিখতে হয় না, এটা প্রকাশককে লিখতে হয়, এবং চুক্তিটা হয় প্রকাশকের সাথে প্রকাশকের। লেখক কোনো সাধারণত অনুমতি দেন না। হ্যাঁ, ধরুন একটা পাবলিশার বাংলাদেশের, বিদেশের যে পাবলিশার বইটা বের করেছে তাদের মধ্যে চুক্তিটা হবে এবং তাদেরকে চিঠি লিখতে হবে। তার লেখকের এজেন্ট থাকে, অনেক সময় সাহায্য করেন। কিন্তু এবং এই যে এখন হয়তো এই যে ইমেইলের আসার কারণে, টিমেলের উদ্ভাবন হওয়ার ফলে এই যোগাযোগ প্রক্রিয়াটা অনেক সহজ হয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা 300 কপি 500 কপি এগুলোর জন্য অনেক সময় করতে চান না। কিন্তু যদি কেউ নিতে চান, অনুমতি যদি কেউ নিতে চান, সেটা খুব ভালো যদি নিতে পারেন। কিন্তু দেখা যায় যে আমাদের ক্ষেত্রে ওই যে আমি বললাম, একটা হিসাব দিলাম না আপনাকে, যে যদি $100 চান, আপনি কিভাবে তাকে বলবেন যে ইয়েটাকে কম করো, আমি তো €10 বেশি দিতে পারছি না। আমি নির্লজ্জভাবে একবার বলেছিলাম যে তাও বলেছিল 50, কিন্তু 50 তো একটা হাস্য। তখন তারা বলেছিল ঠিক আছে, এক কাজ করো, এই €50 আমি নিব না, তুমি বরং লেখকের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। তো এখন কিন্তু €50 ব্যক্তিগতভাবে আমার পক্ষে, এইটা এখানে আরেক ঝামেলা আছে, যে আপনি যখন এই চুক্তিটা হবে $100 দিতে রাজি, আমরা পারছি, এই $100-এর $50 আপনার পকেট থেকে যাবে, $50 প্রকাশকের কাছ থেকে যাবে। প্রকাশক $100 দিতে চাইবেন না, বুঝতে পেরেছেন? কারণ প্রকাশক তো এত
মানে বড় প্রকাশক না বাংলাদেশে, যে প্রকাশকের বই বিক্রি হয় 300 কপি 3 বছরে বা 2 বছরে, তার পক্ষে কীভাবে এই টাকা দিয়ে করা সম্ভব? তো ফলে এইটার একটা ব্যাপার আছে। তো ফলে এখন আমাদেরকে নেসেসিটি নোজ নো ল, আমাদেরকে বাধ্য হয়ে সেই অনুবাদগুলো করতে হচ্ছে যেগুলো আমরা অনুমতি নিতে পারলে নেই, আর না হলে উই ডোন্ট হ্যাভ এনি কোয়ামস। কারণ তা মানে এটা বলা একটু মুশকিল অফিসিয়ালি যে এরকম একটা সেমিনারে এটা আবার নাকি কারা করছে, তারা তো আমাদের কাছে হরদম নিয়েই যাচ্ছে জিনিসপত্র, কী না নিচ্ছে আমাদের কাছ থেকে। ওই যে উত্তর উপনিবেশ, ওই যে একটা, হ্যাঁ, এটাতে আমাদের অনেক জ্ঞানীগুণী মহাজন ক্ষুণ্ণ হবে, হ্যাঁ এটা একটা অন্যায় দিয়ে আপনি আরেকটা অন্যায়কে ঢাকতে চাচ্ছেন। কিন্তু আমি যে বললাম যে নেসেসিটি নোজ নো ল, একজন যে অনুবাদক, আপনি ওই ভদ্রলোকের কথাটা ভাবছেন, একজন অনুবাদকের কথাটা ভাববেন না, আপনি তার রয়্যালটির কথা ভাববেন না, তার পরিশ্রমের কথা। এবং আমি তো আপনাকে বলেছি, যদি অনুবাদের আপনার যদি অভিজ্ঞতা না থাকে, অনুবাদে কীরকম কষ্ট হয় সেটা যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি করে দেখে তারপর জানতে পারেন যে তাহলে তার পরিশ্রমেরটার কথা আপনি ভাবছেন না, আপনি ভাবছেন হচ্ছে যে বাইরের কথা। কিন্তু চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনারা জানেন তো। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনি আগে না এদেরকে বাঁচতে দেবেন যে আমার এখানে, তার মানে হচ্ছে এখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। কিন্তু আপনারা আবার জেনে খুশি হবেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশনা সংক্রান্ত জায়গায় কোনো টাকা পয়সা সেই অর্থে দেওয়া হয় না। সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাজেট, সেই বাজেটে প্রকাশনা, বাংলাদেশের প্রকাশনা তেমন কোনো গুরুত্বই পায় না। এবং বাংলাদেশ শুধু তাই না, আপনি বলবেন যে বই তাহলে তুমি এত দামি দামি বই দামি দামি কাগজের না বের করে ভালো কাগজে বের করো, মানে একটু কম দামি কাগজে নিউজ প্রিন্টে বের করো, সেখানেও ঝামেলা আছে। বাংলাদেশে মনোপলি করে রাখা হয়েছিল অন্তত কিছুদিন আগ পর্যন্ত, এখন হয়তো একটু অবস্থা হয়েছে যে 2-1টা বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ যারা এরকম কাগজ তৈরি করে, তাদের ছাড়া আপনি অন্য কারো কাছ থেকে টাকা, আপনি দেখবেন যে বাংলাদেশে সব বইয়ের কাগজ একরকম। কিছু কিছু বইয়ে একটু হলদে হলদে ভাব আছে, ওরা একটা রঙের একটা পালিশ দিয়ে নেয়, কিন্তু কোয়ালিটি, গুণগত মান বা মোটামুটি এক। এখন আপনি বলবেন যে তুমি পেপার ব্যাকে বই বার করো না কেন, তোমাকে কেন ইসে বই বার করতে হয়, এত নবাবের মতো তোমাকে হার্ডবাউন্ড বই কেন বার করতে হয়? তো তোমার কাগজ, আপনার যদি কাগজ, সব বই আপনি এই কাগজ দেন, এই কাগজের যা দাম, পেপার ব্যাকেও সেই তার দাম আসবে, হার্ডবাউন্ডে সেই দাম আসবে, শুধু আপনার এই মলাটটার দামটা একটু 30-40 টাকা কমবে, লাভ তো হলো না। এখন সেবা প্রকাশনীর মতো বই কাগজে তো আপনি আবার বই কিনবেন, আমরা তো নবাব আছি, আমরা ইংরেজি বই পেপার ব্যাক কিনতে রাজি আছি, ইংরেজি বই পেঙ্গুইনের পেপার ব্যাক বই কিনতে রাজি আছি, যেটা আবার কিছুদিন পরে এখানে লাল 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 হয়ে যাবে, হ্যাঁ অনেক লাল লাল হয়ে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশের একটা বই আমি পেপার ব্যাক কিনবো না। ফলে নানান ধরনের জটিলতার মধ্যে আমরা আছি। হ্যাঁ, আরেকটা বড় অভিজ্ঞতা হচ্ছে, আরেকটা জটিলতা হচ্ছে যে 2 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আর কত, ওনারা ঝাঁপিয়ে গেছেন। আর আমি একটু দেখি যে 2-1টা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাদ গেল কি না। 1 মিনিট একটু। ও এআই, হ্যাঁ এই বেআইকে নাম দিয়ে এআই নিয়ে একটু কথা বলতে হবে, এআই নিয়ে কথা বলতেই হবে। কারণ হচ্ছে আমরা কিছুদিন পরে বেকার হয়ে যাব, অনুবাদক মানে অনেক প্রফেশনই বেকার হয়ে যাবে, চাকরি হারাবে, টিচাররাও চাকরি হারাবে। ভাগ্যিস আমাদের চাকরির আর বেশি বয়স নাই, আমার আর বেঁচে থাকলে অল্প 4-5 বছর, 5-7 বছর, খালেদ ভাইয়ের কত বছর আমি জানি না, কিন্তু আমার সুমনের একটু বেশি থাকবে। তো আমাদের ম্যাডামের কথা আমি জানি না, কিন্তু আমরা বেকার হয়ে যাব অনুবাদক, আমরা বেকার হয়ে যাব শিক্ষক, এখনই অলরেডি বেকার হয়ে গেছে। কারণ ইউটিউবে আপনি এত ভালো ভালো লেকচার পাবেন যে খামোখা ওই বাসার থেকে এত কষ্ট করে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য, ওই আমল নামার জন্যে আসে লোকে। তো সেইটা যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে আর হবে না। এনিওয়ে, তো এআই সম্পর্কে 2-4টা কথা বলে আজকে শেষ করি। হ্যাঁ, এআই এমনিতেই তো আমাদের বাংলা ভাষার অনুবাদের কোনো মান টান তেমন নাই। আমি এমনও অনুবাদক প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, মানে তাকে নিন্দামন্দ করছি না, কিন্তু তার প্যাশনটার আমি অবশ্যই গুরুত্ব দেই। 5-7 বছরে তিনি 110টা বই অনুবাদ করেছেন।
5-7 বছরে, এবং সেই বইগুলো যে সবই শিশুপাঠ্য বই, ছোট ছোট বই তা কিন্তু না। হ্যাঁ, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বইও অনুবাদ করেছেন, কিন্তু 5 বছরে 100টা। তো ধরেন আমার নিঃসঙ্গতা করতে লেগেছিল 5 বছর, গোলাপের নাম 16 বছর, 3 বোন নামে একটা বই, সেটা অবশ্য আমি ফেলে রেখেছিলাম, 22 বছর। তো এখন উনি 5 বছরে 100টা বই অনুবাদ করেছিলেন। আচ্ছা, এখানে এআইতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, যে বলেছিলাম যে অনুবাদকরা খুবই বিপদের মধ্যে থাকে। এতেইন দোলেত নামে একজন ভদ্রলোক ছিলেন, 1508 থেকে 46 বছর বয়স ছিল, মানে বয়স বেঁচে, মানে সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি প্লেটোর একটা কাজ অনুবাদ করেছিলেন। প্লেটোর একটা কাজ অনুবাদ করতে গিয়ে তিনি কিছু শব্দ নিজের সেখানে সংযোজন করেছিলেন, যে কাজটা ডেবোরা স্মিথ করে এই বছর 25,000 ইউরো পেয়ে গেছেন। আর এতেইন দোলেত সেই কাজটা করার জন্য সে যে শব্দগুলো তিনি যোগ করেছিলেন তাতে ইমর্টালিটি অফ সোল প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সোল যে ইমর্টাল, চার্চ যে বলে সোল ইমর্টাল, এই কথাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়াতে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে মেরে ফেলা হয়। আরেকটা কথা, এটা এখানে আসলো, আপনারা খেয়াল করে দেখবেন যে ওই যে অনুবাদককে যে দ্বিতীয় শ্রেণীর হয়, ওই প্রসঙ্গটা একটু, প্রথমের প্রসঙ্গটা আর একটু বলছি। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীতে বহুল সাহিত্যিকের উপরে বই আছে, তার রচনা বলি, তার রচনা কর্ম নিয়ে পুরো বই আছে। এখন তো এক একটা সংখ্যাই বের হয়, এক একটা লিটল ম্যাগাজিনের সংখ্যাই বের হয় অমুক অমুক সাহিত্যিককে নিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি কখনো কোনো অনুবাদককে নিয়ে একটা পুরো বই দেখেছেন? কোনো অনুবাদকের কাজ নিয়ে আপনি এক লেখা দেখেছেন? হ্যাঁ, লেখা অনেক দেখেছেন, হ্যাঁ লেখা দেখেছেন হয়তো, কিন্তু তারপরেও একটা বইয়ের আলোচনায় দেখা যায় বইটা নিয়ে কথা হয়, অনুবাদটা নিয়ে কথা হয় না। অনুবাদটা ঝরঝরে, ভবিষ্যতের মধ্যে তোমার ভবিষ্যৎ ঝরঝরে, ওরকম। তো ওই অনুবাদটা ঝরঝরে, মনেই হয় না এটা একটা অনুবাদ। এই পর্যন্ত এই 2 লাইন ছাড়া তেমন কোনো কথা বলা হয় না। কিন্তু এখানে একটা বিরল ব্যতিক্রম আছে, একটা বই, সেটার নাম হচ্ছে অমর অনুবাদক সত্যেন্দ্রনাথ। এই ভদ্রলোককে নিয়ে তিনি নানান ভাষার, তিনি বাংলা ভাষায় তো কাজ করেছিলেন বটে, আপনারা জানেন, সেই সাথে তিনি নানান ভাষা থেকে অনুবাদ করেছিলেন, ইংরেজি, হিন্দি এবং উর্দু। তো তাকে নিয়ে পুরো একটা বই, একটা বোধহয় ডক্টরাল থিসিস, সেটা বই হিসেবে বেরিয়েছিল আপনার 1368 সালে। ডক্টর সুধাকর চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক এই বইটা রচনা করেছিলেন। এটা একটা খুবই রেয়ার ঘটনা কিন্তু। হ্যাঁ, আমাদের সৌভাগ্যবশত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে এই বইটা সন্ধান পেয়েছিলাম, দিয়েছিলেন সম্ভবত আমাদের খুবই একজন প্রিয় শিক্ষক, মারা গেছেন, ডক্টর ভুইয়া ইকবাল, বাংলা বিভাগের ছিলেন তিনি। এবং অনুবাদক জাফর আলম বোধহয় বাড়ি কক্সবাজার, ওখানে কক্সবাজার থেকে তার মৃত্যুর পরে বা জীবদ্দশাতেই বোধহয় একটা সংকলন বেরিয়েছিল তার উপরে আর কি। হ্যাঁ, এই দুটো ছাড়া আমি কখনো কোনো অনুবাদককে নিয়ে কোনো লেখা, এমনকি ইংরেজিতেও দেখি নাই। এখন এআই প্রসঙ্গেটা আসি। আচ্ছা, এমনিতে এআই কিন্তু খুব ভালো করছে, বিশেষ করে যেটা পেইড এআই, যেটাকে আপনি টাকা দিয়ে ব্যবহার করতে হয়, সেটা যথেষ্টই ভালো করছে। অন্যান্য ভাষাও যেমন, বাংলা মানে ধরেন ইংরেজি থেকে বাংলা বা অন্য ভাষা থেকে বাংলা বা বাংলা থেকে অন্য ভাষায় ভালো করছে। তো ফলে এটা খুবই আশা করা যায় যে আপনারা অনুবাদকদের উপদ্রব থেকে কিছুদিনের মধ্যেই মুক্তি পাবেন। তখন আর আপনাকে বলতে হবে না যে কত দূর সরে গেল, কত দূর আসলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হয়তো এমন হবে যে আচ্ছা এআই দিয়ে আপনি অনুবাদটা করলেন, এবং এখনও হয়তো অনেকে করেন, বলেন না, তো একটু হয়তো এডিট করতে হবে, বিশেষ করে সাহিত্যের যে অনুবাদটা। এখানে অনুবাদ পদ্ধতি নিয়ে আরেকটু কথা যোগ করি, যেটা আমি যে আমার রচনা শৈলী চারিয়ে দেওয়ার কথাটা বলেছিলাম। এটা কিন্তু ফিকশনের কথা বলেছি। নন ফিকশন যদি আপনি অনুবাদ করেন, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, তাহলে কিন্তু লেখকের যদি রচনাশৈলী অতটা উন্নত মনের না হয়, গিবনের মতো বা আপনার চার্চিলের মতো বা এমন কোনো লেখক যার রচনাশৈলীও খুবই ভালো, তাহলে যেটা আপনি করতে পারেন বা আমি যেটা করতে চেষ্টা করি, আমি কিছু নন ফিকশন অনুবাদ করেছিলাম, যে সেখানে তথ্যটা ঠিক রেখে বাক্য ভেঙে টেঙে সহজ সরল ভাষায় এটা পাঠকের কাছে পৌঁছানো, সেখানে স্টাইলটা অত গুরুত্বপূর্ণ না। তো এখন এআই এর ক্ষেত্রে যেটা হবে, যে এআই এর ক্ষেত্রে আপনি হয়তো অনুবাদটা করবেন, তার সাহায্য নেবেন, তারপর এডিট করবেন, কিন্তু এখানে একটা এথিক্যাল প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি সেটা
উল্লেখ করবেন কিনা আপনার ভূমিকাতে, বা কোথাও যে এখানে আমি প্রথমে এআই এর সাহায্য নিয়ে এটা করে, আমরা তো ডিকশনারির সাহায্য নেই, ডিকশনারির কথা তো বলি না, কিন্তু এআই এর সাহায্যটা এত বিশাল যে আপনাকে বলতে হবে যে এথিক্যালি যদি আপনি সাহায্য নিয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এখানে এআই আছে। নাহলে যে গবেষণা প্রবন্ধ লিখে যেমন আপনারা প্লেজিয়ারিজমের ফাঁদে পড়ে যান, উল্লেখ না করে, সোর্স উল্লেখ না করলে, তাহলে হয়তো এটা করতে হবে। এবং খারাপ দিন আসছে আমাদের জন্য, আবার ভালো হতে পারে, তখন হয়তো আমি মৌলিক লেখায় চলে যাব। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক বিরক্ত করলাম, অনেক কথাবার্তা বললাম। চাটা তো ঠান্ডাই হয়ে গেছে মনে হয়। হয়ে যাবে।